ঢাকা শহরের এমন একজন মানুষ নেই যে কিনা মাফিয়া কিং আয়ান ভাইয়ের নাম শুনে ভয় পায় না। ঢাকা শহরে দেখা যাবে 100% থেকে 99% মানুষ আয়ান ভাইয়ের নাম শুনে ভয় কাঁপতে থাকে। আয়াত নামে ছেলেটার বয়স মাত্র 24। এই 24 বছর বয়সে সে এশিয়ার মধ্যে যত বড় বড় বিজনেসম্যান, যত বড় বড় মাফিয়া আছে, সকলে তার কথাতে উঠে বসে। ভাই, কবিরের লোক আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করতেছে। আমাদের 5 জন লোককে ওরা মেরে নদীতে ফেলে দিয়েছে জাহাজ থেকে। আমাদের কতজন লোক ছিল আর কবিরের কতজন লোক ছিল সে জাহাজের মধ্যে? ভাই, কবির ভেবেছিল আমাদের লোক অনেক ওই জাহাজের মধ্যে, সেই জন্য ওর 300 লোক পাঠিয়েছে আমাদের জাহাজটা কবজা করার জন্য। এমনকি ওর অ্যাসিস্ট্যান্ট শামীমকেও পাঠিয়েছে, যাকে কিনা ওর ডানহাত বলে পরিচয় দেয় সকলের কাছে। এখন ওদেরকে কি করা দরকার ভাই, আপনি বলেন। তোকে কোনো কিছু করতে হবে না, তুই শুধু চুপচাপ দেখে যা। আমি যদি না চাইতাম তাহলে কবির কেন, কবিরের বাপও কবর থেকে উঠে এসে আমার জাহাজে পা রাখতে পারতো না। আমি চেয়েছি বলে ওর লোকেরা আমার জাহাজে উঠতে পেরেছে। ওরা এখন কোথায় আছে? বাংলাদেশের বঙ্গোপসাগরে, তাই তো? জি ভাই, ওরা এখন বাংলাদেশের বঙ্গোপসাগরে আছে, সেটা দেখাচ্ছে। লোকেশন ট্র্যাক করেছিলাম, তারপর সেই লোকেশনটা দেখাচ্ছে ওইখানে। তুই শুধু চুপচাপ দেখতে থাক, তারপর কথা বলিস। আগে দেখ ওরা বন্দরে পৌঁছাতে পারে কিনা। তারপর তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। রায়হান কোনো কিছু না বলে আয়ানের রুম থেকে বেরিয়ে যায়। এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশের তালিকার মধ্যে চীন রয়েছে। সে চীনের তাইওয়ান প্রদেশের মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিংটার সবচেয়ে উঁচু ফ্লোরের মধ্যে আয়ান তার অফিসের রুমে বসা ছিল। তারপর চলে যায় প্রায় 3 ঘন্টা সময়ের মতো। হঠাৎ করে 3 ঘন্টা পর রায়হান আয়ানের অফিসে রুমের দরজার বাইরে দাঁড়িয়ে নক করে বলে উঠল, ভাই আসতে পারি? আসবো? হ্যাঁ, চলে আয় ভিতরে, তাড়াতাড়ি আস। কি খবর নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বলে ফেল, কি খবর নিয়ে এসেছিস? আমার শুনতে হাত পা কেমন জানি করতেছে। ভাই, জাহাজটা তো বন্দরে পৌঁছানোর আগে পুরো জাহাজটা ধ্বংস হয়ে যায়। জাহাজে নাকি কয়েক ফুট বড় বড় বোম পাওয়া গিয়েছে, সেইগুলোই নাকি ব্লাস্ট হয়ে জাহাজের একটা মানুষও বাঁচতে পারেনি। আপনি এগুলো আগে থেকে জানতেন তাই না ভাই? রায়হান, তোকে আমি কি বলেছিলাম? আমি না চাইলে কবির কেন, কবিরের বাপ এসেও আমার জাহাজে পা রাখতে পারতো না। আমি জানতাম আমার মালামাল বাংলাদেশে ঢুকলেই কবির এমন করবে, সেজন্য আরেক জাহাজ দিয়ে মাল পাঠিয়েছিলাম এবং এই জাহাজ দিয়ে বোম পাঠিয়েছিলাম। আমি জানতাম কবির এই জাহাজের মধ্যে অনেক সমস্যা করবে, তাই আমি এই প্ল্যান করেছিলাম। ভাই, আপনার তো 3 দিন পরে বাংলাদেশে যাওয়ার ডেট। এখন কি বাংলাদেশে যাওয়াটা ক্যান্সেল করে দিব? কেন বাংলাদেশে যাওয়া ক্যান্সেল করবে কেন? এটার সাথে বাংলাদেশে যাওয়ার কি সম্পর্ক? ভাই, আপনি বাংলাদেশে যাবেন, এখন এটা রিস্ক হয়ে যায় না? আজকে মাত্র কবিরের 300 লোক এবং তার ডানহাত শামীমকে মেরে ফেলেছেন। এখন তো কবির পাগলা কুকুরের মতো হয়ে খুঁজতেছে মনে হয় আপনাকে। আরে ভালো কথা মনে করেছিস রায়হান। এখন কোনো কথা না বলে সোজা কবিরকে একটা ফোন লাগা তাড়াতাড়ি। বন্ধুরা অনেক বিপদে আছে, তাকে একটু ফোন করে সান্ত্বনাটা দেওয়াটা আমার একটু দায়িত্ব আছে না? রায়হান কোনো কথা না বলে সোজা বাংলাদেশে কবিরকে ফোন করে। প্রথমবার ফোন ধরে না, তৃতীয়বার দেয়, তাও ফোন ধরে না। তারপর আয়ান বলে উঠল, রায়হান, তুই কি দিন দিন সবকিছু বলে যাচ্ছিস? এই সময় কবির সবার ফোন ধরবে তোর মনে হয়, তাই না? ওর সাথে আমার যেই নাম্বার দিয়ে সবসময় কথা হয় সেই নাম্বার দিয়ে ফোন কর, তাহলে ঠিকই ধরবে। এসব অচেনা নাম্বার দিয়ে সারাদিন ফোন করলেও ফোন ধরবে না সে। যখন দেখবে আমার নাম্বার থেকে ফোন গিয়েছে তখন সে সাথে সাথে ফোন ধরবে। তারপর রায়হান আর কোনো কিছু না বলে সোজা আয়ানের সেই নাম্বার দিয়ে ফোন করতে থাকে। প্রথমবার রিং হয় কিন্তু ফোন ধরে না, দ্বিতীয়বার রিং হলে ঠিকই ধরে। রায়হান যখন দেখল কবির ওই পাশ থেকে ফোন ধরে হ্যালো হ্যালো করছে, তখন আয়ানের হাতে নিয়ে ফোনটা দেয়। ভাই, কবির ফোন ধরেছে আপনার, এই নেন, কথা বলতেছে, আপনাকে খুঁজতেছে। আরে কবির ভাই, কেমন আছেন আপনি? শুনলাম আপনার নাকি 300 জন লোক মারা গিয়েছে বাংলাদেশের জাহাজ বিস্ফোরণে, সাথে নাকি আবার আপনার ডান হাত শামীম ওই ছেলেটাও নাকি মারা গিয়েছে। ইস, কি আর করার ভাই, যার যেখানে মৃত্যু লেখা আছে সে তো সেখানে মারা যাবে, তাই না? আফসোস করে কষ্ট পাবেন না শুধু শুধু।
এখন ওদের জন্য দোয়া করা ছাড়া আর আপনার কিছু করার নেই। আল্লাহর কাছে দোয়া করেন যেন ওদেরকে জান্নাতে পাঠায়। তুই সবকিছু জেনে শুনে আমার সাথে এমন করেছিস, তাই না? তোকে আমি ছাড়বো না, কোনোদিন তোকে আমি ছাড়বো না। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি তোর সাথে আমি এটা প্রতিশোধ না নিয়ে আমি মরবো না। তুই আজকে আমার ডান হাতে মেরে ফেলেছিস, এই জবাবদিহিতা তাকে করতে হবে। আয়ান, তুই শুধু একবার বাংলাদেশে আস, আমি অপেক্ষা করতেছি তোর জন্য। তোকে কেটে টুকরো টুকরো করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবো। আর তোর ফ্যামিলিকে কি করবো এখন সেটা বললাম না, শুধু তুই একবার বাড়িতে আয়। তারপর শহরের বাচ্চা, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুই আমাকে কিভাবে এত কিছু বলতাছিস? তুই অতিবার বেড়ে গিয়েছিস, তাই না? আজকে দেখেছি তোর ডানা কিভাবে কাটতে হয়, কথা না বলে তোর সাথে। তুই আমাকে কি মারবি? আমি বাংলাদেশে আসতেছি আর মাত্র 2 দিন পর আসতাম, বাট তুই যখন বলতেছিস আমি কালকেই বাংলাদেশে আসতেছি, তুই যদি এক বাপের ছেলে হয়ে থাকিস তাহলে তুই কালকে আমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবি, বলে দিলাম। কবির আয়ানের এসব কথাবার্তাগুলো শুনে অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে জানে কখনো এসে আয়ানের সাথে পারবে না, শুধু শুধু আয়ানের সাথে লাগতে যায়। আয়ানের এসব কথাগুলো শুনে কবির ঢোক গিলে না। তুই বাংলাদেশে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। কালকে তো আর পারবো না, আমার ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। 300 ছেলেকে তুই মেরে ফেলেছিস। আমি আগে আমার ছেলেপেলেগুলোকে আগে ঠিক করি, তারপর তোকে আর তোর ফ্যামিলিকে দেখে নেব। তোর ফ্যামিলি রাজনীতি করে বলে আমার কোন বাল চিনতে পারবে না, বুঝেছিস? আর তুই মাফিয়া, সেটাও তোর ফ্যামিলিকে জানিয়ে দেবো। তখন কি করবি তুই? তোর মুখ দিয়ে যদি এই কথাটা আবার দ্বিতীয়বার বের হয়েছে তাহলে তুই জানিস আমি কি করতে পারি। আমি আয়ান, যেটা বলিস সেটা করি, সেটা তুই খুব ভালো করে জানিস। আমি ভালো করে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভালো থাকতে দিসনি, আমাকে আমার মতো বিজনেস করতে দিসনি। তুই তোর মতো বিজনেস করতি, আমার কোনো সমস্যা ছিল না। আমার কাজের মধ্যে যেহেতু তুই বাঁ হাত ঢুকিয়েছিস, সে বাঁ হাত তোর পিছন দিয়ে না ঢুকানো পর্যন্ত আমি ক্লান্ত হব না। তুই একা একা খাবি আর আমি বসে বসে তা চেয়ে চেয়ে দেখবো? সেটা তো আমি কখনো হতে দিতে পারি না। আমি তোকে আগেও বলেছি, বাংলাদেশে বিজনেস করতে হলে আমাকে দিয়ে খেতে হবে। এখন তুই যত বড় মাফিয়া হোস না কেন, আর তুই কে সেটা আমার দেখার বিষয় না। তোর এই ডায়লগটার জন্য মনে কর তুই এবার মরবি। এবার আমি বাংলাদেশে যাচ্ছি দীর্ঘ কয়েক মাস সময় নিয়ে, বুঝেছিস? সেই সময়টার মধ্যে তোকে বাংলাদেশে মেরে মাটি চাপা দিয়ে পড়ে আসবো ঠিক করেছি। তাই যতদিন ইচ্ছে ততদিন নিজের মতন করে বেছে নেন। আরো হয়তো বেশি দিন বাঁচতে পারবি না আমি দেশে চলে যাওয়ার পর। তুই কে? তোর চেয়ে বড় বড় পালোয়ান মাফিয়ারা আমার খাবারের দিকে হাত বাড়ালে সে হাত আমি ভেঙে গুড়িয়ে দিই, আর তুই তো একটা চুনোপটি। তোকে সরাতে আমার মাত্র 2 সেকেন্ড টাইম লাগবে, বুঝেছিস? কিন্তু এটা আমি কেন করিনি জানিস? তোকে আমি নিজের হাতে এটা করব। আমি দেখতে চাই তোর কলেজেটা কত বড় হয়েছে, যে আমার সাথে লাগতে এসেছিলিস তুই। তুই দূরে থেকে বসে শুধু আমাকে ভয় দেখাতে পারবি, আর কোনো কিছুই করতে পারবি না তুই। তোর এসব ভয় দেখানোর কথা শুনে আমি কবির ভয় পাই না। তুই বাংলাদেশে আয়, আমি দেখি তোর কত বড় হেডাম, তুই আমার গায়ে ছুতে পারিস কিনা। শুধু ছোব না, তোকে 3.5 হাত মাটির নিচে পুঁতে তারপর আসবো। সেটার জন্য নিজেকে তৈরি কর। এখন তোর সাথে আজাইরা বকবক করার মতো সময় আমার কাছে নেই। তুই বরং সুখ পালন কর তোর লোকদের জন্য। এতক্ষণে হয়তো মিডিয়াতে হেডলাইন হয়ে গিয়েছে যে ওরা তো লুক ছিল। গুড লাক বন্ধু। এটা বলেই আর কোনো কিছু না বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দেওয়ার পর রায়হানকে বলল, রায়হান, কালকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর। প্ল্যান সব কিছু ঠিকঠাক ভাবে রেডি কর। ইঞ্জিন যেন কোনো সমস্যা ত্রুটি না থাকে। কালকে বাংলাদেশে থাকতে চাই, সেটা হচ্ছে গিয়ে কথা। কালকে এমন টাইমের আগে বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। ভাই, কোনটা দিয়ে যাবেন? হেলিকপ্টার দিয়ে যাবেন নাকি প্রাইভেট জেট দিয়ে যাবেন? কোনটা তৈরি করতে বলবো? এত দূরের রাস্তা হেলিকপ্টারে যাওয়ার দরকার নেই। প্রাইভেট জেট রেডি কর, আমার ওইটা দিয়ে যাব। চীন থেকে বাংলাদেশে প্রাইভেট জেট করে যাব, হেলিকপ্টার না। রায়হান আর কোনো কিছু না বলে চলে যায় সেই অফিস রুম থেকে বেরিয়ে। রায়হান চলে যাবার কিছুক্ষণ পরই আয়ানের বাবা আয়ানকে ফোন করে। কেমন আছো আরিয়ান? আপনাদেরকে একটা কথা বলে নি, আয়ানের পুরো নাম হচ্ছে আরিয়ান খান আয়ান। এখন আরিয়ানের ফ্যামিলি থেকে আরিয়ানকে আরিয়ান বলে ডাকে, আর বাহিরে মাফিয়া জগতে আয়ান নামে পরিচিত সে। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর বাড়ির সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির সকলে ঠিক আছি। ওইখানে তোমার বিজনেস কেমন চলতেছে? আর ওইখানে কতদিন থাকতে হবে? তোমার পড়াশোনার কতদিন চলবে সেখানে? কালকে বাড়িতে আসবো বাবা, ভেবেছিলাম তোমাদেরকে না জানিয়ে যাব।
এখন যেহেতু জিজ্ঞেস করছো সেজন্য বলে দিলাম, বাড়িতে এখন আপাতত কাউকে জানিও না। কালকে বাড়িতে যাওয়ার কথা, আমি গিয়ে ওইখানে সবাইকে সারপ্রাইজ দেব। আর দাদুর শরীরটা কেমন আছে এখন? তুমি আসবে সেটা আমাকে আগে জানাওনি কেন? আমি না হয় ফ্যামিলির কাউকে না বলতাম, তাই বলে কি তুমি আমাকেও জানাবে না? তুমি আসবে বাংলাদেশে, আমাদের বাসায় আসবে। তোমার দাদুর শরীর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবা, আমি বাড়ির প্রত্যেকটা সদস্যকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এখন শুধু তুমি জিজ্ঞেস করলে সেজন্য বলে ফেললাম তোমাকে। তোমাকে ছাড়া আর কাউকে কখনো বলিনি এই কথা। কালকে বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো, আমি অপেক্ষা করব। কয়টার ফ্লাইট, কয়টা এসে নামবে আমাকে জানিও। তুমি কষ্ট করে অফিস থেকে আসবে কেন? আমি নিজেই তো বাসায় চলে যেতে পারবো। তোমাকে কষ্ট করে না আসলেও চলবে বাবা। আমার কষ্ট হবে নাকি হবে না সেটা তোকে বুঝতে হবে না, তুমি শুধু তোর কাজ পালন করিস। কখন প্লেনে উঠবি আর কখন এসে নামবে সেটা আমাকে জানিয়ে দিস, তাহলে এই তোর দায়িত্ব পালন করা হবে। বাকি দায়িত্ব না হয় আমি নিজেরটা নিজেই পালন করে নেব, তোকে আর কোনো কিছু বলতে হবে না। এখন কি করতেছিস? বিকেলবেলা একটু পড়াশোনাটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, তখনই তুমি ফোন করলে। তারপর তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুই পড়াশোনা মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ করে বাংলাদেশে চলে আয়। তোকে ছাড়া আর বাড়িতে ভালো লাগে না একা একা। এত বড় বাড়িতে কেউ নেই, তুই শুধু ছিলি। এতদিন কথা না বললেও তো আমরা বুঝতাম আমাদের বাড়ির একটা মাত্র ছেলে বাড়িতে আছে। কেন, আরিয়ারা কোথায়? আরিয়ার বোনরা কোথায়? ওদেরকে কবে হোস্টেলে পাঠিয়ে দিয়ে এসেছি। শুধু আরিয়া বাড়িতে, আরিয়া নাকি হোস্টেলে থাকতে পারে না, কেমন নাকি মেয়েদের। ও আচ্ছা, ঠিক আছে তাহলে বাবা, এখন রাখতেছি, পরবর্তীতে কথা হবে। আর আমি তোমাকে রাতে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখবো। তারপর আয়ান তার কথা শেষ করে তার বাবাকে কোনো কিছু বলতে না দিয়ে ঠাস করে ফোনটা কেটে রেখে দেয়। ফোনটা রেখে দেওয়ার পর আবারও রায়হান আসে। রায়হান এসে আয়ানকে বলল, ভাই, কালকে আপনি 5টার সময় বাংলাদেশ এয়ারপোর্ট ল্যান্ড করবেন। এইখান থেকে 1টার সময় এয়ারপোর্টে থাকতে হবে, 2টার সময় মনে হয় প্লেন উড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবকিছু ব্যবস্থা করা হয়েছে তো বাংলাদেশে? আমার জানা মতে কবির বসে থাকার লোক নয়। কালকে আমি যাব এয়ারপোর্টে, ও কোনো কিছু না কিছু একটা করবে সে প্ল্যান করেছে। আমি ওকে যতদিন ধরে চিনি, ও কোনো কিছু তো একটা করবেই। ভাই, সেই জন্যই বলেছিলাম আপনাকে এখন যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি তো আমার কথা শুনবেন না। রায়ান, আমার বিশ্বাস ও আমার কোনো কিছু করতে পারবে না শুধু শুধু। আরে পুলিশের চোখে পড়বে, এটা কোনো বিষয় না। এইগুলো নিয়ে ভাবলে এই জগতে চলতে পারবো না, বুঝেছ? তারপর আর কোনো কিছু না বলে সোজা তার চেয়ার থেকে ব্লেজারটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। গায়ে জড়িয়ে তারপর রায়হানকে বলে উঠল, রায়ান, গাড়ি বের কর, এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার সব কাপড় চোপড় লাগেজ গুছাতে হবে। ভেবেছিলাম 3-4 দিন পর যাব বাংলাদেশে, কিন্তু এর কথার জন্য কালকে যেতে হচ্ছে বাংলাদেশে। আমি বাংলাদেশে গিয়ে বাড়িতে ঢুকার আগে ওর যে কয়েকটা ছেলাফেলা আছে সবগুলোকে ধরে নিয়ে আসবি। যে কয়টাকে পারিস সে কয়টাকে মেরে তারপর আমি বাড়িতে ঢুকবো। এটা বলে আয়ান আর সেখানে দাঁড়ায় না, সোজা চলে যায় রুম থেকে বের হয়ে। আয়ানের পেছন পেছন রায়হান, সেও নিচে নামে দৌড়ে। নিচে এসে গাড়ি বের করে সামনে এসে দাঁড়ায়, দরজা খুলে আয়ানকে বসিয়ে দেয়। তারপর সেখান থেকে আয়ান যে গাড়ির মধ্যে বসেছে সেই গাড়ির সামনে 2 গাড়ি, পেছনে 2 গাড়ি, মাঝখানে আয়ানের নিজের গাড়ি। সামনের আর পেছনের যে 4টা গাড়ি, সেই 4টা গাড়ি শুধু আয়ানের নিরাপত্তার জন্য দিয়ে রেখেছে চীন সরকার। তারপর আয়ান অফিস থেকে বাড়িতে গিয়ে তার সবকিছু গুছিয়ে নেয়, যেন কালকে আর কোনো প্রবলেম না হয়। ভাই, ওইদিকে সব কিছু ঠিকঠাক করে রেখেছি, যখন ইচ্ছা তখন এখান থেকে আমরা যেতে পারবো। ভালো কাজ করেছিস, এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করে রেখেছিস। এখন তুই যা, তোর বাসায় গিয়ে রেস্ট নে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছিস, অনেক ক্লান্ত তুই। রায়হান আর কোনো কিছু না বলে আয়ানের কথা মতো সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রায়হান চলে যাওয়ার পর আয়ান কি মনে করে যেন ফোনটা হাতে নিয়ে কাউকে এসএমএস দেয়। কেমন আছো বাটারফ্লাই? আমাকে বলে গিয়েছো তাই না? সারাদিনে একবারও এসএমএস দাওনি? আয়ানের এসএমএস দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসেনি। বেশ কিছুক্ষণ সময় পর রিপ্লাই আসে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভুলে যাইনি, আপনি আমাকে ভুলে গিয়েছেন। না হলে সারাদিন আমাকে একবার হলো এসএমএস দিতেন। আমি শুধু আজকে আপনার এসএমএস এর অপেক্ষায় ছিলাম। অন্যান্য দিন আমি প্রথম এসএমএস দিই,
সবসময় আমি এসএমএস দেব, আজকে আপনার এসএমএস এর জন্য অপেক্ষা করেছিলাম। সারাদিনের ভিতরে একবারও আপনি আমাকে মনে করেননি, এসএমএসও দেননি। বাটারফ্লাই, তুমি তো জানোই আমি কতটা ব্যস্ত থাকি, তাই সবসময় তোমাকে সময় দিতে পারি না। তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আমাকে এসএমএস করবে, ঠিক আছে? প্রত্যেকদিন আমাকে বলতে হয় না, আমি জানি আপনি ব্যস্ত থাকেন, সেই জন্য সব সময় আমি আপনাকে এসএমএস দিতাম, কিন্তু আজকে দেইনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে এসএমএস দেন কিনা। আজকে সারা দিনে মাত্র কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি। বাড়িতে এসে তারপর সাথে সাথে তোমাকে এসএমএস দিয়েছি। বাড়িতে এসে রায়ানকে বিদায় দিয়ে তারপর তোমাকে এসএমএস দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না, বুঝতে পেরেছি আমি। আপনাকে আর কোনো কিছু বলতে হবে না। সারাদিন খাবার খেয়েছেন ঠিক মতো? দুপুরের খাবার খেয়েছিলেন? দুপুরে খাবার খেয়েছি, কিন্তু লেট হয়েছিল। 4টার সময় দুপুরে খাবার খেয়েছি। সারাদিন আজকে অনেক দখল খেয়েছে। তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। বাড়ির সবাই কেমন আছে? বাড়িতে কথা হয়েছে সবার সাথে? বাড়িতে সবাই ভালো আছে। দুপুরবেলা কথা হয়েছিল, বাবা ফোন করেছিল, শুধু বাবার সাথে কথা হয়েছে, আর কারোর সাথে কথা হয়নি। তোমার বাড়িতে সবাই কেমন আছে? আর আজকে তোমার বিহেভিয়ার এরকম লাগতেছে কেন? কি হয়েছে আমাকে বলো। বাড়িতে সবাই ভালোই আছে। আমার কি হবে? আমার কিছুই হয়নি। আপনি তো আর আসবেন না। সময় যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে যেতে হচ্ছে আমাকে। হঠাৎ একদিন আর আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন না, সেই দিন মনে করবেন মেয়েটা মরে গিয়েছে। কারণ যেদিন আপনার সাথে যোগাযোগ বন্ধ হবে সেই দিন মনে করেন আমি এমনিতেই মরে যাব। কি হয়েছে আমাকে খুলে বলো। তোমার বিহেভিয়ার আমার কাছে ঠিক লাগতেছে না। আর এইসব কথা বলতে আমি না করেছিলাম না তোমায়? তারপরও আমার সামনে এইসব কথা কেন বলতেছ? সাহস বেড়ে গিয়েছে তাই না? একটা থাপ্পড় মারবো কিন্তু আরেকবার যদি তোমার মুখ থেকে এইসব কথা শুনি। এখন কথা না বাড়িয়ে বলো কি হয়েছে। হ্যাঁ, কই আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? আমি তো সবসময় ঠিকই থাকি, আমার কোনো কষ্ট হয় না, আমি সবসময় হাসি খুশি থাকি। জান আমাকে রাগিও না, সুন্দর করে জিজ্ঞাসা করতেছি, ভালো মেয়ের মতো বলে দাও কি হয়েছে। এখন যদি আমাকে তুমি সমস্যাটা না বলো তাহলে আমি সমাধান করবো কি করে, তাই না? হ্যাঁ, সবাই শুধু আমার সাথে রাগই দেখাতে পারেন। এদিকে বাবা মা আর আপনি বলতেছেন এখন আপনি রাগ দেখাবেন, তাই না? রাগ দেখাতে পারেন, আমি আর কি বলবো। আপনাদের বলার মতো কোনো কিছুই নেই। যেই সমস্যাটা সব সময় হয়ে আসছে 6 মাস ধরে, সেই সমস্যাটাই হয়েছে। জান আই এম সরি। আমাকে কেন রাগিয়ে তুলো? হ্যাঁ, তুমি জানো না তোমার সাথে খারাপ ব্যবহার করলে তারপর আমার কষ্ট হয়? বিয়ের কথা উঠেছে আবার বাড়িতে। হ্যাঁ, আজকে আমার বাবা এসে বলেছে বাড়িতে বাবার কোন বন্ধুর ছেলে নাকি 3 দিন পর আমাকে দেখতে আসবে। আমি কেন বলেছি বিয়ে করব না, সেই জন্য বাবা মা আমার সাথে রাগারাগি করেছে। সেই জন্যই আমি আজকে সারাদিন আপনাকে এসএমএস দেইনি। মন খারাপ ছিল, আরও জানতাম আপনি কাজে ছিলেন, তাই আপনাকে আর ডিস্টার্ব করিনি। কখন এসে বলছে তোমার বাবা এই কথা? আর 3 দিন পরে ছেলে আসবে তাই না? আসুক ওরা, তুমি চুপচাপ শুধু সবকিছু দেখে যাও। ওরা বাড়িতে আসবে, তোমাকে দেখবে, কিন্তু বিয়ে আর ঠিক হবে না ওর সাথে। চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসতেছি। সত্যি? আপনি বাংলাদেশে আসতেছেন? কবে আসবেন? বাংলাদেশে বলুন না। আর আপনি ওদের সাথে কি করবেন? ওদের সাথে কোনো কিছু করবেন না, যদি বাবা জানতে পারে পরবর্তীতে অনেক সমস্যা হবে আমাদের জন্য। তুমি চিন্তা করো না, তোমার বাবা কোনো কিছু জানতে পারবে না। এমন ভাবে আমি সবকিছু করবো। আর হ্যাঁ, এর ভিতরে যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা ভাবনাও মাথায় এনেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। আপনি যেভাবে বলবেন সেইভাবেই চলবো আমি বুঝতেছি না, আমার বড় অপুরা থাকতে শুধু কেন বাবা আমাকে বিয়ে দিতে চায়। বড় অপু তারপর না হয় আমার চিন্তা করবে, কিন্তু না, বড় অপু পড়াশোনা করতেছে, আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করতেছে। বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে, সেজন্য বাবা অনেক চিন্তায় থাকে কি করে নিজের মেয়েকে সেভ রাখবে বাইরের জগৎ থেকে। আর পড়াশোনা চুরি করেন যে, সেই জন্য আরো বিধিতে উঠে পড়ে লেগেছে আপনার বাবা যান। আমি শুধু চিন্তা করতেছি, তোমাকে বিয়ে করার পর আমাদের বেবি হলে তখন ওদেরকে পড়াশোনা করাবে খেয়ে। তুমি তো একটা খাঁটি পড়াচুল। কোথায়? আমি তো পড়াশোনা করি, এইটুকু পর্যন্ত এসেছি, চুরি করে আসিনি, বুঝছেন? মাঝে মধ্যে একটু সমস্যা হয়, কিন্তু আমি সেগুলো ঠিক করে নেই। তাই বলে আপনি আমাকে পড়াচোর বলতে পারেন না। আর এসব কি কথাবার্তা বলতেছেন? লজ্জা করে না আপনার এসব বলতে? লজ্জা করবে কেন গো?
এখানে লজ্জা করার কি আছে? তুমি তো মেয়ে, সেই জন্য তোমার লজ্জাটা একটু বেশি গো লজ্জাবতী। এখন আর কল দিবেন না আমাকে, বাবা এসে পড়বে এক্ষুনি। আমি এখন নিচে যাব, বাড়ির সবাই এসেছে, এখন সবাই মিলে আড্ডা দিব। রাখি, পরে কথা হবে। সারা দিনে মাত্র এখন একটু কথা বলার সুযোগ পেয়েছি, আর এখন তুমি চলে যাচ্ছ? আর একটু থাকো, আর একটু পরে না হয় যাও। ওদেরকে তো টাইম দিতে পারবে, ওদের সঙ্গে পাবে, বাট আমি যে এতটা দূরে, আমাকে একটু টাইম দাও না। আগে বিয়ে করে বাসায় নিয়ে যাও, তারপর যত ইচ্ছা তত টাইম তোমার কাছে 24 ঘন্টাই থাকবো। আরিয়া এটা বলে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আয়ানকে ফোন কেটে দিয়ে চলে যায় নিচে। ওখানে নিচে গিয়ে দেখতে পায় তার পাপা ও চাচা, বড় জেঠু সবাই মিলে একত্রে বসে আড্ডা দিচ্ছে। আরিয়া চলে যায় সোজা রান্নাঘরে তার মা মামুনিদের কাছে। রান্নাঘর থেকে সবার কথা শোনা যায়। ভাইজান, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধুর ছেলের কথা? আমার বন্ধু আরিয়াকে রাস্তায় দেখেছিল, তারপর থেকে আমার মাথা খেয়ে নিচ্ছে। ওকে একবার দেখতে আসবে বলে ওর ছেলের জন্য। তারপর আমি আর কোনোদিন রাস্তা না পেয়ে বলে ফেলেছি 3 দিন পর যেন বাড়িতে আসে। তারপর কি হয়েছে? ওরা কি এখন আসবে এখানে? আর তুই আরিয়ার জন্য ছেলে দেখেছিস? আলিয়া রয়েছে, আলিয়া তো আরিয়ার চেয়ে বড়, তাহলে ওর জন্য ছেলে না দেখে তুই ছোটটার জন্য কেন ছেলে দেখতে যাচ্ছিস? ভাইজান, আমিও নিজেরও ইচ্ছে ছিল না এখন আরিয়ার জন্য পাত্র দেখার, কিন্তু এই বন্ধুটা আমার অনেক কাছে একটা বন্ধু, সেজন্য আমি ওর কথা শুনতে পারিনি। ও বলেছে সবকিছু ঠিকঠাক থাকলে 3 দিন পর যখন আসবে তখন আংটি পরিয়ে দিয়ে যাবে, যদি ছেলে আমাদের পছন্দ হয় আর কি। তুমি এগুলো কি বলতেছো ভাই? বাড়ির বড় মেয়ে থাকতে তুমি ছোট মেয়েকে বিদায় করতে চাও আগে? এটা কি করে সম্ভব বলো? বিষয়টা খারাপ দেখা যায় অনেক, তুমি ভেবে দেখো একবার। ছোট কিন্তু কথাগুলো ভুল বলেনি। আলিয়া থাকতে আরিয়ার জন্য কেন এখন পাত্র দেখতে হবে? আমি সেটাই বুঝতে পারতেছি না। তুই বরং ওদেরকে না করে দিয়ে আসতে, ওদের বাড়িতে আসার দরকার নেই। ভাইজান, ওরা সকলে কালকের পরের দিন বাড়িতে আসবে, এখন যদি ওদেরকে না করি তাহলে এই বিষয়টা কেমন দেখায় না? ওরা বলেছিল বাড়িতে আসবে, সেজন্য আমি বাড়িতে বলেছি আসার জন্য। এখন যদি ওদেরকে না করে দিই তাহলে ওদের কাছে অনেকটা ছোট হয়ে যাব না? আমার যা বলার ছিল আমি সেটা বলেছি, এখন তোর যা ইচ্ছা তুই করতে পারিস, আমি আর কিছু বলবো না এতে। এই বিয়েতে আমার কোনো মত নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর ভাবি আরিয়াকে আয়ানের জন্য চেয়েছিল আমার কাছে, এইটা আমি তোদের এতদিন বলিনি, যদিও তোরা জানতিস না। এক সময় না এক সময় এটা তোদের কানে আসতো হয়তো, সেই জন্য আমি প্রথম এখনই বলে দিচ্ছি যে আমি ওই বিষয়ের জন্য আমি এখন আরিয়ার এই বিয়েতে না করিনি। আমার ছেলের জন্য বললেও আমি আরো কয়েক বছর পর বলতাম, আলিয়ার বিয়ের পর। কিন্তু এখন যেহেতু তোর এত তাড়াহুড়ো, তাহলে তুই ছেলে দেখতে পারিস। আরিয়ার আব্বু এবং আরিয়ার ছোট চাচা চুপচাপ সবকিছু শোনে। আরিয়ার বাবার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সেখান থেকে আয়ানের বাবা এসে কথাটা বলে উঠে চলে যায়। বাবা চলে যাওয়ার পর সেখান থেকে আয়ানের ছোট চাচা উঠে দাঁড়ায়। উনি আরিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, ভাইজান, বড় ভাই যেটা বলতো সেটা ভেবে দেখো। আরিয়া কিন্তু আমাদের মাঝখানে থাকবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি মেয়েকে বাইরে পাঠাবে নাকি ঘরে রাখতে চাও? এটা বললে আয়ানের ছোট চাচা সে নিজেও এখান থেকে চলে যায়। শুধু বসে থাকে আরিয়ার বাবা। রান্নাঘরে এতক্ষণ বসে তিন যা সব কিছু শুনছিল। সেখানে তাদের তিনজনের মাঝখানে আরিয়াও ছিল, কিন্তু তারা তিনজন বলতে পারেনি আরিয়া কখন এসেছে। সবার কথা শুনে আরিয়া মনে মনে বলল, এটা আবার এখন কোন বিপদে পড়তে যাচ্ছি? এক বিপদ ঘাড়ের মধ্যে থাকতে থাকতে এখন আবার আরেক বিপদ এসে পড়েছে ঘাড়ে। আমি তো খানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তার জন্য যদি আমাকে মৃত্যু আলিঙ্গন করতে হয় আমি করতে রাজি আছি। তারপরও অন্য কোনো পুরুষকে আমি আমার শরীর ছুঁতে দিব না। একবার শুধু সে বাংলাদেশে আসুক, তারপর সে সব কিছু ঠিক করে নেবে। আমার এতটুকু বিশ্বাস আছে তার উপরে। আরিয়া এগুলো ভাবার মাঝখানে আরিয়ার মা আরিয়াকে দেখে বলে উঠল, কি রে আরিয়া, তুই এইখানে কখন আসলি? আমাদেরকে ডাকিসনি কেন? এখানে কেন এসেছিস? কোনো কিছু লাগবে? আচ্ছা মা, বলো তো বাবা কি শুরু করেছে? আমাকে চালানো কি বাবার এতই কষ্ট হচ্ছে যে এই বয়সে আমাকে এক্ষুনি বিয়ে দিতে উঠে পড়ে লেগে গেছে? তোমরা কি এতই বিরক্ত আমার উপর যে তোমরা আমাকে এখান থেকে বের করতে উঠে পড়ে লেগেছো? আমার জানা মতে আমি তো তোমাদেরকে কোনো বিরক্ত করিনি, তাহলে কেন তোমরা আমার সাথে এমন করতেছো? বড় অপুকে এখনো বিয়ে দাওনি, বড় অপুর বিয়ে নিয়ে এখনো কোনো কিছু ভাবোইনি, কিন্তু তার আগে
আমাকে নিয়ে তোমরা কি শুরু করলে একটু বলবে প্লিজ দয়া করে? এই পাগলি মেয়ে, এসব কি বলতেছিস তুই? তোর উপর আমরা অযথা বিরক্ত হতে যাব কেন? তোর মতো মিষ্টি মেয়ের উপর কে বিরক্ত হবে বল? তোর বাবার বন্ধু, বুঝেছিস, তোকে দেখতে চাচ্ছে, সেজন্য ওরা আসবে একটু বাড়িতে। ওরা একটু এখানে বেরিয়ে যাবে, একটু ঘোরাফেরা করে যাবে, আর তো কেউ না হয় দেখে যাবে একটু। এখন তোর বাবার বন্ধু ওরা আসতে চাইছে, ওদেরকে না করলে তো এটা তোর বাবার অপমান করা হবে না? এসব কিছু না, বুঝেছিস? তোকে এখন কেউ বিয়ে দেবে না, আমি বলতেছি, তুই আমার কথা শোন। হ্যাঁ আরিয়া মামুনি, তোমাকে আমরা এখনই এত তাড়াতাড়ি বিয়ে দেব না, তোমাকে তো আরো অনেক পরে বিয়ে দেব। এত তাড়াতাড়ি কি তোমাকে আমাদের বাড়ি থেকে বের করব? ওদের কথা শুনে আরিয়া তার বড় মামুনিকে ছড়িয়ে ধরে। তারপর তার বড় মামুনিকে বলতে থাকে, আমি কিন্তু বড় মামুনি, তোমার কথা শুনে সবকিছু ভুলে যাচ্ছি। যদি কোনো কিছু হয়েছে তাহলে কিন্তু সবকিছু ঠিক করবে। আমি কিছু জানি না, আর বাবার বন্ধুরা আসবে, ঘুরে ফিরে চলে যাবে, আমাকে দেখতে যেন না বলে। এটা বলে আরিয়া সেখান থেকে চলে যায় তার নিজের রুমে। আরিয়া তার রুমে চলে যাওয়ার পর আরিয়ার বাবা সেখান থেকে উঠে তারপরও ভাইয়ের রুমে চলে যায়। ভাইজান, আমি আসলে জানতাম না তুমি আর ভাবি আয়ানের জন্য আরিয়াকে পছন্দ করে রেখেছো। আগে যদি জানতাম তাহলে কখনো এই বিষয়ে বাড়িতে কোনো কথা বলতাম না, কিন্তু এখন তো ভাইজান বলে ফেলেছি আমার বন্ধুকে। তাহলে এখন ওরা এসে বাড়িতে ঘুরে ফিরে যাক, বাড়িতে আসার পর না হয় বলে দেব ওর ছেলের সাথে বিয়ে দিব না, আমার মেয়ের বিয়ে ঠিক। আরিয়ার আর আয়ানের বিয়েতে তোর কোনো প্রবলেম নেই তাহলে? ভাইজান, আরিয়ানের মতো ছেলের জন্য যে কোনো মেয়ের বাবাই মেয়ে দিতে রাজি হয়ে যাবে। আর ওকে তো ছোটবেলা থেকেই নিজের হাতে মানুষ করেছি, তাই না? তাহলে তো আমি জানি ওই ছেলেটা কেমন, তাই না? আয়ানের কাছে মেয়ে দিতে আমার কোনো সমস্যা নেই, আমি চোখ বন্ধ করে আয়ানের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো। এখন তাহলে ভাইজান, আমার বন্ধুরা এসে না হয় এই বাসা থেকে একটু ঘুরে যাক, তাই তো? ওনারা কবে আসবে আর কতজন আসবে ভালো করে জেনে নিস। ওনাদের জন্য খাবার দাবারের ভালো করে ব্যবস্থা করবি, যেন কোনো ত্রুটি না থাকে। আর তোর ভাতিজা আসতেছে কালকে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হবে না। আর সত্যি কি আয়ান আসতেছে বাসায়? কই, আগে তো আমাকে জানাওনি যে ও আসতেছে। তোকে কি করে জানাতাম, আমি নিজেই জেনেছি কিছুক্ষণ আগে। আজকে দুপুরে ওকে কল দিয়েছিলাম, তারপর কথায় কথায় উঠেছে ও কালকে আসতেছে বাসায়। ওকে এয়ারপোর্টে আনতে যাব কালকে 12টায় ফ্লাইট ল্যান্ড করবে। তুই যেতে পারবি? তুই আর ছোট মিলে ওকে গিয়ে নিয়ে আসিস। তিনজন যদি অফিস থেকে চলে যায় তাহলে অফিসে দেখাশোনা করবে কে? ভাইজান, তুমিও না এত অফিস অফিস করো কেন? কোম্পানির জায়গায় থাকবে, অফিসের জায়গায় থাকবে। একদিনের জন্য কোনো কিছু হবে না, ম্যানেজারকে বলে একদিনের ব্যবস্থা করতে বলবো ওদেরকে। আমরা 3 ভাই মিলে ওকে আনতে যাব, তাহলে কালকে ওকে আনতে যাব। ওকে? তারপর সেখানে এতটুকু কথা পর্যন্ত হয় ওদের দু ভাইয়ের। রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আয়ানের 3 বাবা আর চাচারা মিলে সবাই অফিসে চলে যায়, আর আরিয়া চলে যায় কলেজে। আর বাড়ির মহিলারা সবাই কাজ করে বাড়ির। আয়ানের বাবা বাড়ি থেকে বের হওয়ার আগে বলে দিয়েছে আজকে তার কোনো একটা বন্ধু আসবে, সেজন্য বাড়িটা যেন পরিষ্কার করে রাখে। আর তাই সকল মহিলারা মিলে বাড়ি পরিষ্কার কাজে ব্যস্ত। তারা 3 ভাই অফিসে গিয়ে সবকিছু ঠিকঠাক করে 11টার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে বসে আয়ানের চাচা ওদেরকে জিজ্ঞেস করে উঠল, ভাইজান, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলতেছো না কেন? অফিস থেকে আজকে 3 জন একসাথে বেরিয়ে আসলাম, যে কোনো বিশেষ কাজ আছে নাকি? কোনো বিশেষ কাজ না থাকলে তো তুমি এমন সিচুয়েশন তৈরি করো না। কখনো তো আমরা অফিস থেকে 3 ভাই একসাথে বেরিয়ে যাইনি, কেউ না কেউ অফিসে থেকেছে। আয়ান আসতেছে, আয়ানকে আনতে যাচ্ছি আমরা। এখন একটু চুপ করে বসে গাড়িতে তোর পক পক শুনে কান জ্বালাপালা হয়ে যাচ্ছে ভাই। ভাইজান, মজা করো না তো, সত্যি করে বলো কোথায় যাচ্ছি? ওদের 2 ভাইয়ের মাঝখানে কেউ কিছু বলতে যাওয়ার আগেই ছোট চাচা আবার বলে উঠল, এটা তো এয়ারপোর্টের রাস্তা, তাহলে কি সত্যি আমরা এয়ারপোর্টে যাচ্ছি? বড় ভাইজান, সত্যি কি আইয়ান আসতেছে নাকি? তোর সাথে এখানে কি কেউ ফাজলামি করতেছে? আর তুই দেখতে পাচ্ছিস না এটা এয়ারপোর্টের রাস্তা? এখন তো তুই শিওর হয়েছিস, তাই না?
এখন মুখটা আপাতত একটু অফ রাখ। তুমি আমাকে আগে বলোনি কেন আয়ান আসবে? তোমরা দুই ভাই মিলে আমার কাছ থেকে এটা লুকিয়ে আছো, তাই না? ওকে, মনে থাকবে, আমিও দেখে নিব তোমাদেরকে, তোমরা যে আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে আছো। কোথায় তোর কাছ থেকে লুকিয়েছে? এখন তো তুই ঠিকই জেনে গিয়েছিস, তাই না? আর আমাকে বলেছে ভাইয়া কালকে রাতে, আর ভাইয়া জেনেছে কালকে দুপুরে। তাহলে তোকে কি করে বলতো? ফ্যামিলির কাউকে জানায়নি পর্যন্ত। তারপর তাদের তিন ভাইয়ের অল্প স্বল্প কথার মাঝখানে ড্রাইভার এসে এয়ারপোর্ট গাড়ি দাঁড় করায়। ঠিক 12টায়। তারা তিন ভাই গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ সময় দাঁড়ানোর পর এয়ারপোর্টের গেট থেকে একটা ছেলে ব্ল্যাক স্যুট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, গলায় একটা টাই বাঁধা, সব মিলিয়ে পুরো একটা বিজনেসম্যান লাগছে ছেলেটাকে। ওই ছেলেটাকে দেখে দৌড়ে ছোট চাচা যায় ছেলেটার কাছে। তারপর ছেলেটাকে ঝুড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস আয়ান? তুই বাড়িতে আসবি আমাকে একবারও জানাসনি কেন? আমি তোকে সবসময় ফোন করে জিজ্ঞেস করি বাড়িতে আসবি কবে, আর তুই আমাকে না জানিয়ে ওই দুই ভাই আগে জানিয়েছিস। তোর বাপ এবং বড় চাচাকে। এখন আমাকে ভুলে গিয়েছিস। আমি কে? আমি তো কেউ না। ছোট চাচা, তুমি না এখনো সেই ছোট মানুষের মতো বিহেভিয়ার করো, বুঝেছো? আমি কাউকে জানাতে চাইনি, সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কালকে কথায় কথায় বাবার সাথে বলে ফেলেছি। আর আজকে তো বাবা তোমাদেরকে সাথে নিয়ে এসেছে, তাই না? এখন বলো, কেমন আছো? তোমার শরীরটা কেমন আছে এখন? শরীর আছে, আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? ওইখানকার সবকিছু ঠিকঠাক রয়েছে তো? হ্যাঁ চাচা, ওইখানে সবকিছু ঠিকঠাক রয়েছে। তারপর তারা দুই ছোট চাচা ভাতিজা কথা বলতে বলতে চলে আসে ওই দুই ভাইয়ের কাছে। ওদের সামনে এসে আরিয়ান ওদেরকে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। বাড়িতে সবাই কেমন আছেন? বাড়িতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তাড়াতাড়ি চল, বাসায় সবাই তোকে দেখি অনেক খুশি হবে। অনেক দিন ধরে তোর চাচি বলতেছে তোকে অনেক দিন ধরে দেখি না, তোকে দেখতে খুব ইচ্ছে করতেছে তোর চাচির। আজকে তোকে দেখে অনেক খুশি হবে মনে হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো আরিয়ান? না বাবা, আসতে কোনো সমস্যা হয়নি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, চলো বাসায় যাওয়া যাক। এখানে লাগেজ চারটা কেন? চারটা কার কার লাগিস? এখানে দুইটা আমার, আর দুইটার মধ্যে একটা তোমরা বড়দের জামা কাপড় রয়েছে, আর একটার মধ্যে সব কাজিনদের জন্য কিছু কিছু গিফট এনেছি, সেগুলো রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তুই গাড়িতে উঠে পড়। আমি ড্রাইভারকে বলে সবকিছু গাড়িতে উঠিয়ে রাখতেছি। আমাদের সাথে যেতে পারবি নাকি অন্য একটা গাড়ি ফোন করে আনবো? যেতে পারবো না কেন? অবশ্যই যেতে পারবো, তোমাদের সাথে যেতে কষ্ট হবে না, এটা কোনো কথা বললে? আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে বস এখন। আমি ড্রাইভারকে দিয়ে সবকিছু রেখে আসতেছি। বাবা, ওই তিনটা ড্রাইভারকে বলো রাখতে, এটা আমি রাখতেছি। এইটাতে ড্রাইভারকে ধরতে হবে না, এটা আমি রেখে দিচ্ছি। কেন? এটার মধ্যে কি আছে এমন যে ড্রাইভার ধরতে পারবে না? এটার মধ্যে কি বিদেশ থেকে বউ এনেছিস নাকি? বউ এনে থাকলে আমাদের কেউ দেখা খোলা একা একা কেন দেখবে? আমারও তো দেখার ইচ্ছে করে, একমাত্র ছেলের বউ বলে কথা। আমি বুঝি না চাচা, তোমার সাথে চাচি কি করে থাকে বুঝেছো? তুমি এত বকবক করতে পারো, তবে তো আজাইরা ফক। তোমার কি কানে ধরে না কিংবা মুখ ব্যথা করে না এত কথা বলতে? এখন চুপচাপ কথা না বলে গাড়িতে উঠে বসো, আমি ব্যাগটা রেখে আসতেছি, যাও। সাবধানে রেখে আসিস, দেখিস আবার ব্যথা যেন না পাস। ব্যথা পাবো না বাবা, তোমরা গাড়িতে উঠে বসো, আমি উঠতেছি, ব্যাগটা রেখে আসতেছি। আরিয়ানের বাবা এবং চাচারা আর কোনো কথা না বলে সবাইকে গাড়িতে উঠে বসে পড়ে। তারপর আরিয়ান সেই লাল লাগেজটা সবার উপরে সাবধানে রেখে তারপর গিয়ে গাড়িতে বসে পড়ে, পেছনের মাঝখানে বসে। আরিয়ান বাবা এবং বড় চাচার মাঝখানে গিয়ে বসে পড়ে। তারপর তারা চারজন একসাথে অল্প অল্প কথা বলতে বলতে চলে আসে বাসায় এসেও সে কাউকে সে ব্যাগটা ধরতে দেয়নি, সেসব যা নিজের রুমে ওই ব্যাগটা নিয়ে চলে যায়। আরিয়ান বাসায় আসার সাথে সাথে তার মা এবং চাচিরা কান্না করে দেয়, আরিয়ানকে জড়িয়ে ধরে। বাবা, এতদিন পর আমাদেরকে মনে পড়েছে তাহলে, তাই না? আমি তো ভেবেছিলাম তুই আমাদেরকে ভুলে গিয়েছিস, আর আসবি না আমাদের কাছে। মা, তোমরাও না, এখন কি এসব বলার সময়? আমি এসেছি তো, তাই না? তো এখন কান্না করতেছো কেন? বড় মা, তুমিও কান্না করতেছো? কোথায় তোমরা এখন হাসবে? আমি এসেছি তাই বলে এখন তোমরা কান্না করতেছো? তোমরা এমন করলে কিন্তু আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো এখনই। আবার হয়েছে হয়েছে,
তোকে আর কোথাও যেতে হবে না। আপু এখন চুপ করো একটু। আরিয়ান এত দূর থেকে জার্নি করে এসেছে, ওকে একটু রেস্ট করতে দাও ফ্রেশ হয়ে। ছোট, ওর জন্য যে শরবতটা এনেছিস সেটা এনে দে ওকে, খেয়ে তারপর রুমে চলে যাক। ছোট চাচি আর কোনো কথা না বলে সেখান থেকে এগিয়ে রান্নাঘরে ফ্রিজ খুলে শরবতটা নিয়ে এসে আরিয়ানের হাতে দেয়। আরিয়ান শরবতটা হাতে নিয়ে খেয়ে তারপর বলে উঠল, ছোট চাচি, তোমার হাতে শরবতের স্বাদ এখনো সে আগের মতোই রয়েছে। ওইখানে গিয়ে তোমার এই শরবতটা বানানো অনেক মিস করি, বুঝছো? সবকিছু খেতে পারলেও তোমাদের 3 মায়ের হাতের রান্না খেতে পারি না। তোমাদের 3 মায়ের বানানো কোনো কিছুই খেতে পারি না ওইখানে, অথচ সেখানে কোনো কিছুর অভাব নেই। এই জন্যই তো বলে মায়ের সমান কেউ নয়, বুঝতে পেরেছিস? এখন যা, এখানে আর দেরি না করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। আমি তোর সব কাজিনদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুই এসেছিস, দেখবি সবগুলো চলে আসবে তুই ঘুম থেকে ওঠার আগে। আচ্ছা ঠিক আছে চাচি, আমি তাহলে আমার রুমে যাচ্ছি। তুমি ওদের সবাইকে ফোন করে জানিয়ে দাও যেন আজকে রাতের মধ্যে সকলে এখানে চলে আসে। এটা বলে আরিয়ান সেখান থেকে চলে যায়। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা আরিয়া এসে বাড়িতে দেখে অনেক মেহমান, বিশেষ করে তার কাজিনগুলো, ফুপাতো ভাই বোন, মামাতো ভাই বোন আয়ানের বড় আপু, ওরা সবাই এখানে হাজির। সবাইকে দেখে আরিয়া গিয়ে তার বড় আম্মুকে জিজ্ঞেস করলো আয়ানের আম্মুকে আরিয়া বড় আম্মু বলে ডাকে। বড় আম্মু, হঠাৎ করে বাড়িতে এত মেহমান, সকালে তো বলনি সবাই আসবে বাড়িতে? আমি কলেজে যাওয়ার আগে তো আমাকে বলনি, তাহলে আজকে আমি কলেজে যেতাম না। ওরা এতক্ষণ আড্ডা দিয়েছে, আমি দিতে পারিনি। আরে পাগল মেয়ে, ওরা এসেছে কারণ আয়ান এসেছে বাড়িতে। তারপর তোর ছোট আম্মু সবাইকে ফোন করে বলেছে এখানে আসার জন্য, তারপর তারা এসেছে, কিছুক্ষণ হবে এসেছে। তোমার ছেলে আসবে বাড়িতে, সেটা তো আগে কখনো বলনি আমাকে, বা কেউ আমাকে কোনো কিছু জানায়ও নি। তোমার ছেলে বাড়িতে আসবে, তোমরা সবাই মৃত্যুকে এক একটা, বাড়িতে কি হয় না হয় কেউ আমাকে কোনো কিছুই জানাও না। আরে আরিয়া, রাগ করতেছিস কেন? আমরা কেউ জানতাম না বাড়িতে আয়ান আসবে। ও নাকি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তারপর কালকে নাকি কিভাবে তোর বড় চাচ্চু জেনে গিয়েছিল। তারপর আয়ানকে তারা 3 ভাই মিলে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে বাসায়। ওরা সবাই বাসায় আসার পর দেখতে পেয়েছি আয়ান এসেছে। এখন যা, ওদের সাথে গিয়ে আড্ডা দে। ও আচ্ছা, সরি মামুনি, আসলে না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য সরি, দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আরে পাগল মেয়ে, কি করতেছিস? তোকে আমি কোনো কিছু বলেছি? এভাবে এমন করতেছিস কেন? এখন কিন্তু একটা থাপ্পড় মারবো। যা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আগে কোনো কিছু খেয়ে নে, তারপর আড্ডা দিতে বসবি। যদি ফ্রেশ না হয়ে কোনো কিছু না খেয়ে আড্ডা দিতে বসেছিস তাহলে কিন্তু তোকে ইচ্ছা মতো পেটাবো। আচ্ছা ঠিক আছে বড় মামুনি, তুমি চিন্তা করো না, আমি খেয়ে তারপরই ওদের সাথে আড্ডা দিতে বসবো। আরিয়া তার রুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে তারপর আবার ছাদে চলে যায়। সে যখন কলেজ থেকে এসেছিল তখন সবাইকে ছাদে যেতে দেখেছে, কিন্তু আরিয়ানকে কেউ দেখেননি সে সময়। আরিয়া খাবার খাওয়ার শেষে তার বড় মাকে বলে উঠল, মামুনি, আমি তাহলে ছাদে যাচ্ছি ওদের সাথে আড্ডা দিতে, কেমন? তুমি না হয় ওদের সাথে এখানে থাকো, আর মা আসলে মাকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, সাবধানে সিঁড়ি বেয়ে উঠবি। তুই তো আবার সিঁড়ি দিয়ে উঠতে গেলে বাদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠিস। এখন যদি এইভাবে আয়ানের সামনে লাফিয়ে লাফিয়ে উঠতে যাস আর সেটা যদি আয়ান দেখতে পায় তাহলে কিন্তু তোর কপালে শনি আছে নিশ্চিত, আমি জানি। কিছুই হবে না, তোমার ছেলে আমাকে পাবে কোথায়? আচ্ছা আমি এখনই যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, তারপর ওর আড্ডা শেষ হয়ে যাবে। তারপর সেখানে আরিয়া আর কোনো কিছু না বলে সোজা ছাদে উঠে যায় দৌড়ে। তারপর ছাদে গিয়ে দেখতে পায় সকলে একসাথে গোল হয়ে বসে আছে, কেউ একজন কথা বলছে আর সকলের মনোযোগ দিয়ে শুনছে। তারপর তারা যার কথা শুনছিল সেই দিকে ফলো করে তাকিয়ে দেখতে পায় আরিয়া একটা ছেলেকে দেখা যাচ্ছে, বয়স সর্বোচ্চ 23 কি 24 বছর হবে। মুখের মধ্যে হালকা খোঁচা খোঁচা চাঁপদারি, গায়ের রংটা ধকধকে ফর্সা, মাথা ভর্তি চুলগুলো পেছনের দিকে ফেলে রেখেছে। প্রথম দেখায় যে কোনো মেয়ে ক্রাশ খেতে বাধ্য। আরিয়া সেখানে কোনো কিছু না বলে সোজা গিয়ে বসে পড়ে আরিয়ানের বোনের পাশে। কিরে আরিয়া, তুই কখন এসেছিস কলেজ থেকে? বাড়িতে এসে তোকে খুঁজলাম, মা বললো তুই নাকি কলেজে গিয়েছিস, সেজন্য আর কিছু জানতে চাইনি।
কিছুক্ষণ আগে মাত্র আসলাম আপু, তোমরা ছাদে ওঠার সময়। তারপর কলেজে ড্রেস খুলে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম। ভালো করেছিস, একদম খাওয়া দাওয়া না করে কখনো কোথাও যাবি না। সবসময় নিজের শরীরের দিকে খেয়াল রেখে তারপরে যা ইচ্ছে তা করবি। আচ্ছা এখন বলতো এই ছেলেটা কে, এটা সামনে যে বসে আছে? আমি ঠিক চিনতে পারছি না আসলে, আগে মনে হয় দেখিনি কোনো সময়। আমাদের কাজিনদের মধ্যে কেউ, তাই না? আরিয়ার কথা শুনে আরিয়ানের বোন সকলকে বলে উঠল, সবাই শুনো একটু চুপ করে, এদিকে সবাই এদিকে। এই যে এটা হচ্ছে কি আমাদের আরিয়ামণি, সে আমাদের সামনে বসে আমাদের সবার প্রিয় আরিয়ান ভাইকে চিনতে পারতেছে না। ও আমার ভাইকে চিনতে পারতেছে না। এখন সবাই বলো কে কি করা যায় ওর সাথে এখন। আরিয়ানের বোনের কথা শুনে আরিয়ান আরিয়ার দিকে ভালো করে দেখে। চুপ করে আরিয়ার দিকে তাকিয়ে দেখতে থাকেন। আরিয়া সবার এমন চাহনি দেখে অনেকটা বিব্রত বোধ হয় এবং কিছুটা লজ্জা পায় সাথে, এবং সে মনে মনে খুবই বিরক্ত হয় নিজের উপর, আর মনে মনে ভাবতে থাকে, এমন কেউ নেই পৃথিবীতে যে কিনা নিজের চাচাতো ভাইকে চিনতে পারবে না, আর আমি এক গাধা নিজের চাচাতো ভাইকে চিনতে পারি না। আরিয়া এগুলো ভাবছিল, তখনই একটা ফুফাতো বোন বলে উঠল, আরিয়া, সত্যি তুই আরমান ভাইয়াকে চিনতে পারতেছিস না? আর তুই কি করেই বা চিনবি? তুই যখন 9 বছর ছিলি তখন মনে হয় আরমান ভাই চায়নাতে চলে যায়, তারপর আজকে সেই 10 বছর পরে বাংলাদেশে আসে। আমাদের নিজেদেরই চিনতে অনেকটা কষ্ট হয়েছে, সেখানে তুই তো না চেনার কথা, তাই না? আরিয়া কোনো কিছু বলে না, শুধু সে চুপচাপ শুনতে থাকে সকলের কথা। সকলে একটু আধটু কমেন্ট করে এটা নিয়ে, কিন্তু সবার মাঝখানে থেকে আরিয়ান কোনো কিছু বলেই না। আরিয়ান কোনো কিছু বলেনি দেখে আরিয়া একটু চোখ নামিয়ে আস্তে আস্তে আরিয়ানের দিকে তাকায়। তখনই আরিয়ানের চোখে চোখ পড়ে সরাসরি। আরিয়া মনে মনে ভাবতে লাগলো, উনি কি আমাকে দেখতে ছিল? উনি কেন আমাকে দেখতে যাবে? এত এত মানুষ থাকতে নিশ্চয়ই অন্যদিকে তাকিয়েছিল। আমারই মনের ভুল, সেই জন্যই আমি ভেবেছি আমার দিকে তাকিয়েছিলেন। উনি তো আমাকে তেমন ভালো করে চেনেনই না, ওনার সাথে আমার এই পর্যন্ত কোনোদিন কথাও হয়নি, তাহলে উনি কেন আমাকে শুধু শুধু দেখবে? এগুলো ভাবতে ভাবতে আরিয়া আবারও আরিয়ানের দিকে তাকায়। তা আবারও সে একই রকম অবস্থা। আরিয়ান এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে। তখনই সবার মধ্যে এসে উপস্থিত হয় আলিয়া। আলিয়া এসে সরাসরি আরিয়ানের পাশে বসে তারপর আরিয়ানকে জিজ্ঞেস করতে লাগলো, কি ভাইজান, তাহলে 10 বছর পর আমাদেরকে মনে পড়লো, তাই না? আপনি কেন এসেছেন? এখন না আসলে ওইখানে একটা বিয়ে শাদী করে তারপর সংসার করা শুরু করতেন ওইখানে। বাংলাদেশের আসার কোনো দরকার ছিল না তো। স্টুপিড, 10 বছর নয় 8.5 বছর থেকেছে ওখানে, বুঝেছিস? তুই এখন কোথা থেকে আসলি? তুই না হোস্টেলে চলে গিয়েছিলিস? তাহলে এখানে কি করতেছিস? সেই একই হলো, 8.5 বছর আর 10 বছর একসাথেই বুঝিয়েছি। এত গুনে গুনে বলতে পারবো না তোর সাথে, বুঝেছিস? আমার যেটা মনে আছে সেটাই বলে ফেলেছি, আর কোনো কথা না। চেঞ্জ হসনি, আগের মতোই রয়েছিস। তুই না হোস্টেলে চলে গিয়েছিলি, তাহলে এখানে কি করতেছিস? ভাই বাবার উপর বড় জেঠুর উপর রাগ করে হোস্টেলে চলে গিয়েছিল। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ওইখানকার পরিবেশ এতটা নোংরা, ওইখানকার একটু পানি খেলেও তুমি চলে আসো। কত কষ্ট করেছি, এই কয়েকটা দিন ছিলাম ওইখানে। আমি এখন বাড়িতে চলে এসেছি, সেই উসিলে একেবারে চলে আসবো বাড়িতে, আর যাবো না হোস্টেলের সিটে। কিন্তু আমি তোকে বাড়িতে আসতে দিব না। বড় চাচাকে, বাবাকে এবং ছোট চাচাকে সবাইকে না করব তোকে যেন হোস্টেলে থেকে বাসায় না আনে। তুই বেশি উড়ে গিয়েছিস, তাই না? তোর কত বড় সাহস, তোর হোস্টেলে যাওয়ার নাম নিস। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার দরকার ছিল ওই সময়। আমি বুঝতে পারি না বাবারা চাচারা ওই সময় কি কাজ করেছে তোদেরকে থাপ্পড় না দিয়ে। আরিয়ান ভাই, এখন বাদ দাও না এগুলো। শুধু শুধু আলী আপুকে কেন বকতিস? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আর বকলে শুধু শুধু সবকিছু ফিরে আসবে। এখন তুমি যা বলতেছিলে বাকিটুকু শেষ করো, আমরা শুনি। কি রে, কি বলছিস আরিয়ান? কি শুনবি তোরা? ওইখানকার পরিবেশ সম্পর্কে কি কি করতো, কি কি হতো, ওইদিকে সবকিছু শোনাচ্ছে ভাইয়া। আমাদেরকে বলে এখন এতদিন ওইখানে কি করেছিল, রান্না বান্না কি করে দিয়েছিল, আর চায়নাদের ওইসব ফাস্ট ফুড খেয়েছিল নাকি, এসবই বলতেছে ভাইয়া। আহা, তাহলে আমি আগে যেটুকু চলে গিয়েছি সেগুলো মিস করেছিলাম, তাই না? আচ্ছা বাবা না, এখন এখান থেকে শুরু কর, বাকিরা আমরা বাকি দিব। আলিয়া কথা বলার মাঝখানে ছোট চাচা এসে আরিয়ানকে ডাকে।
আরিয়ান, এখানে কি করতেছিস? ভাইয়া তোকে খুঁজতেছে, কি জানি বলবে। একটু তাড়াতাড়ি আয় আমার সাথে, ভাইয়া নিচে অপেক্ষা করতেছে। বাবা ডাকতেছে? হ্যাঁ, তোর বাবা ডাকতেছে, কি জানি বলবে তোকে। বলেছে আমার সাথে একটু তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। বাবা নিশ্চয়ই কোনো আর্জেন্ট কোনো কিছু বলবেন, নয়তো এমনভাবে ডাকতো না। এটা বলে আরিয়ান সেখানে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর তার ছোট চাচার পেছনে আস্তে আস্তে যেতে থাকে হেঁটে। আরিয়ানকে যেতে দেখে আলিয়া ঠোঁট উল্টে অভিনয় করে কাঁদার মতো। আপু, তোমার জন্য এখন এসব হয়েছে। তুমি এতক্ষণ ছিলে না, সেজন্য সবকিছু ঠিকঠাক ছিল। তুমি আসার পর এখন আরিয়ান ভাইয়া চলে যাচ্ছে। এতক্ষণ কি সুন্দর করে কথা শুনতেছিলাম আরিয়ান ভাইয়া। এই তোরা চুপ কর, বেশি কথা বলিস কেন এত? তোদেরকে পিটিয়ে চামড়া তুলে ফেলবো একদম। আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখতে পাইনি। ভালো আছি, তুই কেমন আছিস? তোদের তুই বোনকে কত করে বলি ওইখানে গিয়ে ঘুরে আস, আমার বাড়িতে এসে ঘুরে যা, কিন্তু তোদের কোনো খবর নেই। আমার বাড়িতে যেতে কি কষ্ট হয় তোদের? আপু, মাঝখান দিয়ে তো হোস্টেলে চলে গিয়েছিলাম, এখন যাব কিছুদিন যাক, তারপর যাব, সবাই মিলে যাব। তোমার বাসায় খালি করে আসবো। হ্যাঁ, এখন কত কথা বলবি, কত অজুহাত দেখাবি? এত কথা বলতে হবে না আমাকে। এখন চল সবাই নিচে যাই, গিয়ে হালকা নাস্তা করে নেই। বিকাল হয়ে এসেছে, বিকালে হালকা নাস্তা করা দরকার। সকালে সবাই জার্নি করে এসেছে, নাস্তা করার পর সবাই একটু রেস্ট করবি যার যার রুমে গিয়ে। তারপর আরিয়ানের বোনের কথা শুনে সকলে এসে এখান থেকে উঠে পড়ে। এক এক করে সকলের ছাদ থেকে চলে যায় নিচে। নিচে গিয়ে সকলে অল্প একটু নাস্তা করে সবাই চলে যায় যার যার রুমে। আর ওইদিকে আরিয়ান গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাবা আমাকে নাকি ডেকেছিলে? কোনো আর্জেন্ট কোনো দরকার নাকি এভাবে ডাকলে যে? তোমাকে একটা কাজের দেখেছি, বুঝেছো? কালকে তোমাকে একটু অফিসে যেতে হবে আমাদের। আমি তোমার চাচারা কালকে অফিসে যেতে পারবো না, সেজন্য তোমাকে একটু অফিসে গিয়ে বসতে হবে। কালকে বাড়িতে মেহমানরা আসবে, তোমার বড় চাচার বন্ধুরা আসবে, সেই জন্য আমরা যেতে পারবো না। আমাদেরকে বাসায় থাকতে হবে, তাই তোমাকে যেতে হবে। এটা তেমন কি ব্যাপার বাবা, যাবো, সমস্যা নেই। এটা তো আমাকে বললেই হতো, এভাবে না বলে। আচ্ছা তো ঠিক আছে, এখন আমি রুমে যাচ্ছি, একটু ঘুমাবো। তারপর আরিয়ানের বোনের কথা শুনে সকলে এসে এখান থেকে উঠে পড়ে এক এক করে। সকলের ছাদ থেকে চলে যায় নিচে। নিচে গিয়ে সকলে অল্প একটু নাস্তা করে সবাই চলে যায় যার যার রুমে। আর ওইদিকে আরিয়ান গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাবা আমাকে নাকি ডেকেছিলে? কোনো আর্জেন্ট কোনো দরকার নাকি এভাবে ডাকলে যে? তোমাকে একটা কাজ দেখেছি, বুঝেছো? কালকে তোমাকে একটু অফিসে যেতে হবে আমাদের। আমি তোমার চাচারা কালকে অফিসে যেতে পারবো না, সেজন্য তোমাকে একটু অফিসে গিয়ে বসতে হবে। কালকে বাড়িতে মেহমানরা আসবে, তোমার বড় চাচার বন্ধুরা আসবে, সেই জন্য আমরা যেতে পারবো না। আমাদেরকে বাসায় থাকতে হবে, তাই তোমাকে যেতে হবে। এটা তেমন কি ব্যাপার, যাবো, সমস্যা নেই। এটা তো আমাকে বললেই হয়তো, এভাবে না বলে। আচ্ছা তো ঠিক আছে, এখন আমি রুমে যাচ্ছি, একটু ঘুমাবো। ওকে, যাও, গিয়ে একটু রেস্ট করো। আর কালকে যেন অফিসে ঠিক টাইমে পৌঁছে যেতে পারো, সেই সময় নিয়ে রাতে ঘুমাবে। ভাতিজা, তোর বাবা আমাদেরকে 1 মিনিটের সময় অফিস যেতে লেট হয় কিংবা বাড়ি থেকে বের হতে দেরি হয়, তাহলে ছাড়তে ছাড়তে অবস্থা খারাপ করে ফেলে। তুই তোর দোষে নিজের কাজের জন্য বকা খাস। কই, আমাকে তো এত বকা দেয় না, তুই কেন শুধু শুধু এত বকা খেতে যাস? আরিয়ান আসে এখানে দাঁড়িয়ে কোনো কিছু না বলে সোজা তার রুমে চলে যায়। আরিয়ান তার রুমে চলে যাওয়ার পর সেখানে যাওয়ার পর একটা ফোন আসে আরিয়ানের মোবাইলে। হ্যাঁ বল রায়হান, লাশগুলো সবকিছু পার্সেল করে ওর কাছে পাঠিয়েছিস তো? জি ভাই, সবগুলো লাশ পার্সেল করে ওর কাছে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে মনে হয় পেয়ে গিয়েছে, শুনলাম কিছুক্ষণ আগেই পেয়েছে। হয়তো এখনই আপনাকে ফোন করবে। ভাই, আপনাকে যে কারণে ফোন দিয়েছি, আসলে কারণটা আমার এইভাবে বলা উচিত না, তারপরেও আপনাকে আমি বলতেছি। এখন তো কবির অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে, আপনি একটু সাবধানে থাকবেন ভাই। এখন তো আর আশেপাশে আমরা থাকতে পারবো না, আপনি বাড়িতে চলে গিয়েছেন। আপনিও সাবধানে থাকবেন, আপনার ফ্যামিলিকেও সাবধানে রাখবেন একটু, কারণ সে কি করে বসে বলা যায় না। আমি বুঝতে পেরেছি তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি জানি তুই এসব নিয়ে অনেক চিন্তা করিস, কিন্তু এইখানে চিন্তা করার মতো কিছু হয়নি। কবির আমার শরীরের একটা লোম পর্যন্ত ছিঁড়তে পারবে না। মাত্র তো শুরু করেছি। আমি এখান থেকে যাওয়ার আগে কবিরকে একেবারে শেষ করে যাব। এই বাংলাদেশের মাটিতে ওর কোনো অস্তিত্ব থাকবে না, আমি আরিয়ান বলে যাচ্ছি। ঠিক আছে ভাই, সেই ব্যবস্থা করে দিব।
আর শোন, তোরও সাবধানে থাকিস, একা একা কোথাও যাবে না। কবে শুধু আমাকে ক্ষতি করবে না, তোদেরকেও খুঁজে তোদেরকেও মারার চেষ্টা করবে, কারণ তোরও আমার সাথে আছিস, এরা সে জানে। তাই কোথাও একা বের হবে না, সাথে কয়েকজন নিয়ে তারপর কোথাও গেলে যাবি, আর কারণ ছাড়া কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে ভাই, কোথাও যাব না আমরা, গেলে আপনাকে বলেই বের হব। এটা বলে রায়হান আরেকটা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আরিয়ান ফোন কেটে দেয়। আরিয়ান ফোন কেটে দিয়েছিল কারণ আরিয়ানের ফোনে একটা ফোন আসে, সে ফোনটার কারণই কবিরের ছিল। আরিয়ান কোনো কথা না বলে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওই পাশ থেকে কবির চেঁচিয়ে বলতে শুরু করলো, শুয়োরের বাচ্চা, তোকে আমি শেষ করে ফেলবো। তুই এক এক করে আমার সবগুলো লোককে মেরে ফেলেছিস। প্রথমে তুই আমার 300 লোককে মেরেছিস, আজকে আবার তুই আমার 30 জন লোককে হত্যা করেছিস। তোকে আমি ছাড়বো না, তুই শুধু কয়েকটা দিন অপেক্ষা কর, তার মধ্যে তোর জিন্দেগি তামা করে ফেলবো আমি। কোথায় কোন কথাটা বলতে হবে সেটা আগে ঠিক করে ভেবেচিন্তে তারপর কথা বলবি। ফার্স্ট যে কথাটা বলেছিস সে কথাটা আর দ্বিতীয়বার তুই মুখ দিয়ে উচ্চারণ করবি না মরার আগ পর্যন্ত। ফার্স্ট যে কথাটা তুই বলেছিস সে কথাটার জন্য তোকে মরার সময় তোর জিভ্ব আগে আমি টেনে ছিড়বো, তারপর তোকে মারবো। তোকে বলেছিলাম না আমি দেশে আসতেছি, তো লুক আগে কিছু মেরে তারপর আমি বাড়িতে ঢুকবো। আমি আমার কথা রেখেছি, তোর 30 জন লোককে পরবারে পাঠিয়েছে, যারা কিনা খুব বড় বড় পজিশনে ছিল তাদেরকে মেরেছি, আর শুধু অল্প কিছু জন আর তুই বাকি আছিস। তোকেও খুব শীঘ্রই পরবারে পাঠিয়ে দেবো, চিন্তা করিস না। তুই তো জানিস আমি খুবই দয়ালু, তাই এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোকে আমি শেষ করে ফেলবো আয়ান, তুই আমাকে এখনো চিনে উঠতে পারিসনি। তোর ফ্যামিলিকে আমি ধ্বংস করে ফেলবো। তুই জানিস আমি যা বলি সেটাই করি। আমার ফ্যামিলির দিকে হাত বাড়ালে আমি তোর সেই হাত সেকেন্ডের মধ্যে নাই করে দিব। কোথায় যাবি সেটা তুই কল্পনা করতে পারবি না। আমার ফ্যামিলির দিকে হাত বাড়ালে তোর 14 গোষ্ঠীর মধ্যে কে আছে সব টেনে বের করে একসাথে মারবো, সবগুলোকে কুকুরের মতো মারবো। আমি এটা শুধু তোকে ভয় দেখানোর জন্য বলিনি। তুই জানিস আমি আয়ান যেটা বলিস সেটা করে ছাড়ি। এখন বাকিটা তোর ইচ্ছে। তোর যদি প্রুফ লাগে তাহলে তুই আমার ফ্যামিলির দিকে হাত তুলে দেখিস। তুই আমার লোকগুলোকে কেন মেরেছিস? আমার লোকগুলো কি দোষ করেছিল? তুই বললে আমি সবকিছু নিয়ে ঠিকঠাক মতো সরে আসতাম তোর সামনে থেকে, তাহলে তুই কেন এমন করলি? আমি একবারের বেশি কাউকে ওয়ার্নিং দেই না। তোকে আমি কয়েকবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু সেগুলো তোকে কাজে দেয়নি, কারণ তোর তো ঘন্ডারের ছামড়া। সেই জন্য আমি আমার রাস্তা বেছে নিয়েছি। আগে যা হয়েছে হয়েছে, আজ থেকে তুই তোর মতো আমি আমার মতো। তুই বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গায় বিজনেস কর, আমি তোর কাজে বাধা হয়ে দাঁড়াবো না। তুইও আমার সাথে লাগতে আসিস না। তুই তোর মতো বিজনেস কর, আমি আমার মতো বিজনেস করি। এটা এখন সম্ভব না, কারণ এটা অনেক আগেই আমি তোকে বলেছিলাম। তুই শুনিসটি? তোর টাকা দরকার ছিল আমার কাছ থেকে। শোন, মানুষ সেই জায়গা থেকে চাঁদা তুলে যেখানে ওর কথা শুনে ওকে ভয় পায়, কিন্তু বিড়াল যদি বাঘের কাছে গিয়ে চাঁদা চায় কিংবা মাংসের ভাগ চায়, তাহলে অবশ্যই বাঘ বিড়ালকে ভাগ দিবে না? তুই সেই বিড়ালের মতো আমার কাছে এটা চেয়ে অনেক বড় ভুল করেছিস। তুই আর কিছুদিন মতো বেঁচে থাকবি, বড় জোর সপ্তাহখানে, তার মধ্যে তোকে আমি শেষ করব। আর হ্যাঁ, তুই বাংলাদেশ থেকে বের হতে পারবি না। আমার লোক সব জায়গায় সেট করা আছে, তুই পারবি না বের হতে। এখন তো যেটা ইচ্ছে সেটা করে নিতে পারিস, কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কবিরের সাথে কথাগুলো বলে সোজা ফোন কেটে বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ে আয়ান। রাতে অনেকবার এসে সবাই ডেকে গিয়েছিলেন রাতের খাবার খাওয়ার জন্য, কিন্তু আয়ান যায়নি খাবার খেতে। সে নাকি রাতের খাবার খাবে না। তারপর সকলে যার যার মতন খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টার সময় আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে নিচে যায়। বাবা, আমি রেডি হয়ে গেছি, একেবারে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাব। কোনো কিছু নিয়ে যেতে হবে? কোনো ফাইল রয়েছে নাকি বাসা থেকে নিতে হবে অফিসে? না, বাড়ি থেকে নেওয়ার মতো কোনো ফাইল নেই, তুই এমনিতেই যেতে পারবি। আর দুপুরের দিকে বাড়িতে এসে পড়িস, একেবারে খাওয়া দাওয়া করবি বাড়িতে এসে। আর আরিয়া মামুনি, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নাম না করেছি আজকে কলেজে না যেতে। কেন চাচা, আরিয়া কলেজে যাবে না কেন? ছোট ভাইয়ার বন্ধুরা আসবে, সেজন্য বাড়ির সবাই বাড়িতে থাকবে। হয়তো সেই কারণে ভাইয়া চাচ্ছে না আরিয়া কলেজে যাক। আরিয়ার ইচ্ছে ছিল না বাড়িতে থাকার, সে চাচ্ছিল কলেজে চলে যেতে, কিন্তু এখন বাবার কথা শুনে সে আর কলেজে মনে হয় যেতে পারবে না। এটা ভেবে ভয় পাচ্ছে সে, তার মানে ওকে সে ছেলের সামনে যেতেই হবে। এগুলো ভাবার মাঝখানে আরিয়ান বলে উঠল, আরিয়া, তোর খাওয়া শেষ হয়েছে? ততক্ষণে মাত্র আরিয়ার অর্ধেক খাওয়া হয়েছিল। আরিয়ান আরিয়াকে সেখান থেকে তুলে বেসিনে নিয়ে গিয়ে বলে, হাত ধুয়ে নে, আর খেতে হবে না। আরিয়া কোনো কিছু না বলে সোজা হাত ধুয়ে হাত টিস্যু দিয়ে মুছে নেয়।
তারপর আরিয়ার হাত ধরে নিয়ে বাহিরে চলে যাওয়ার সময় বলতে থাকে, আমি অফিসে যাওয়ার পথে আরিয়াকে কলেজে নামিয়ে দিয়ে যাব, আবার অফিস থেকে আসার সময় আরিয়াকে বাসায় নিয়ে আসবো। এর ভিতরে আরিয়ার কলেজে কেউ যাবে না, ওকে আনার জন্য এতটুকু বলে রাখলাম। তোমাদের বাড়িতে মেহমান আসবে নাকি আসবে না সেটা তোমাদের ব্যাপার। তারপর আরিয়ান বাইরে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দেয়। আরিয়া সেখানে উঠে বসে। আরিয়ান কোনো কথা না বলে সোজা গিয়ে দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর আর কোনো কথা না বলে সোজা ড্রাইভ করতে থাকে। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। মাঝখানে রাস্তায় এসে আরিয়ান গাড়িটা ব্রেক করে একটা রেস্টুরেন্টে ঢোকে। 5 মিনিট পর হাতে একটা প্যাকেট নিয়ে বের হয়ে আসে। প্যাকেটটা খুলে খেয়ে নে, বিরিয়ানি আছে ভিতরে, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে, গাড়ি এখানে দাঁড় করিয়েছি। আমি খাবো না, এখন বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন আর খিদে নেই আমার। আমি তোকে জিজ্ঞেস করিনি তোর খিদে আছে কিনে নেই। আমি তোকে বলেছি এই খাবারটুকু শেষ করতে, মানে আর কোনো কথা না বলে সোজা খাবারটুকু শেষ করবি। সেকেন্ডে কোনো শব্দ যেন মুখ থেকে বের না হয়। আরিয়া আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে খাবারটুকু খেয়ে নেয়, কারণ সে এতদিন বাড়ির মানুষের কাছে জেনে এসেছে আরিয়ান খুব রাগী স্বভাবের একজন মানুষ। সেজন্য আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আরিয়ার খাবার খাওয়া শেষ হলে তারপর আবার তার কলেজের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে ড্রাইভিং সিট থেকে নেমে আরিয়ান গিয়ে আরিয়ার দরজাটা খুলে দেয়। আরিয়া অনেকটা অবাক হয় আজকে আরিয়ানের ব্যবহারটা দেখে, কারণ বাড়িতে সবসময় শুনে এসেছে আরিয়ান নাকি কোনো মেয়েদের সাথে কথা বলে না, কারোর সাথে মেশে না, কাজিনদের সাথে তেমনই ভাবে। আরিয়া গাড়ি থেকে নামার পর আরিয়ার হিজাবের বাইরে 2টো চুল বেরিয়েছিল, সেই 2টো চুল হিজাবের মধ্যে গুজে দিতে দিতে আরিয়ান বলে উঠল, ঠিক একটার সময় এখানে থাকবি, আমি এসে তোকে নিয়ে যাব। আর যদি দেরি হয় কলেজ ছুটি হতে, তাহলে ক্লাসে থাকবি, আমি এই ক্লাস থেকে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? আরিয়া মুখে কোনো কথা বলে শুধু মাথা নাড়াই, মানে হ্যাঁ সে বুঝতে পেরেছে। গুড, এখন যা ভিতরে যা, আস্তে আস্তে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভিতরে যা। তারপর আরিয়া আর কোনো কথা না বলে সোজা হাঁটতে হাঁটতে কলেজের ভেতর চলে যায়। ভেতরে যেতে যেতে কয়েকবার পেছনে ফিরে দেখে আরিয়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়া চলে যাওয়ার পর আরিয়ান সেখান থেকে চলে যায় তাদের অফিসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম স্যার, আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ তা তো দেখবনি, সে 10 বছর আগে বাংলাদেশ থেকেই বেরিয়েছিলাম। আপনারা চীন না গেলে অবশ্য আমার সাথে দেখা হতো না। আচ্ছা এখন কাজের কথায় আসি, কাজের কি অবস্থা? চলুন আজকে অফিসের সবার সাথে পরিচয় হব আস্তে আস্তে, আর সবার কাজের ধরনটা দেখব। ঠিক আছে স্যার, চলেন তাহলে আপনাকে একে একে সবার কাজ দেখাই। এভাবে কাজ দেখতে দেখতে একে একে সকলের কাজ দেখতে প্রায় 1টা বেজে যায়। হঠাৎই তার ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো সে আরিয়াকে বলে এসেছিল 1টার সময় এসে যাবে। তারপর তাড়াহুড়ো করে ম্যানেজার সাহেবকে বলল, ম্যানেজার সাহেব আপনি বাকিটা দেখে নেবেন একটু কষ্ট করে, আমি এখন যাচ্ছি এক জায়গায়, আমাকে যেতে হবে আর্জেন্ট। আপনি ওদেরকে ঠিকঠাক মতো এখানে বসিয়ে রাখবেন, কাজ যেন 100% হয়। আমি তাহলে আসছি, বিকেলের দিকে আবার আসবো একবার অফিসে। এটা বলে আরিয়ান সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, সোজা চলে আসে আরিয়ার কলেজের সামনে। কলেজের সামনে এসে দেখে আরিয়া কলেজের সামনে নেই। তারপর গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে সোজা চলে যায় কলেজের ভেতর। কলেজের ভেতর গিয়ে একটা মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে শুনতে পাচ্ছ, এদিকে আসো। ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাসটা কোন দিকে? ওই যে সামনে গিয়ে বাম দিকে। আপনি কি কাউকে খুঁজতেছেন? আরিয়া নামের কাউকে চিনো, সায়েন্স স্টুডেন্ট? ও আরিয়াকে লাগবে। আরিয়া আপনার কি হয়? ওকে তো চিনি, ও আমার ফ্রেন্ড। ওকে গিয়ে বলো ওর বড় জেঠুর ছেলে এসেছে ওকে নিতে। মেয়েটা আরিয়ার ভাই শুনে ভীষণ খুশি হয়, তারপর দৌড়ে আরিয়ার কাছে যায়। গিয়ে দেখে আরিয়া কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। এটা শুধু মহিলা কলেজ, সেজন্য এখানে কোনো ছেলে নেই। মেয়েটা সেখানে দৌড়ে গিয়ে আরিয়ার কাছে দাঁড়িয়ে বলল সবাইকে, জানিস বাহিরে কে এসেছে? আরিয়ার চাচাতো ভাই এসেছে বাহিরে আরিয়াকে নিতে। ছেলেটা দেখতে মারাত্মক সুন্দর, একেবারে দুধের মতো পরিষ্কার চেহারা, আর কি মায়াবী চেহারা, গালের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি। ইস, দেখতে পুরা হিরোদের চেয়ে কম না। আমি তো প্রথম দেখায় ত্রাস খেয়ে ফেলেছি দোস্ত। আরিয়া বোন আমার,
তোর ভাইয়াকে ভাও করে দে, প্রেম করি তোর ভাইয়ের সাথে। বিলিভ কর, তোর ভাবি হয়ে তোদের বাসায় যাব, তোর ভাইয়াকে কোনো ছ্যাঁকা দিব না। আগে যা করেছি সব কিছু বাদ, আমার এখন শুধু তোর ভাইকে পেলেই হবে আমার। তারপর সবগুলো মেয়ে ওদের মধ্যে বলে উঠল, চল তো দেখে আসি আরিয়ার ভাইয়াকে, আসলে লোকটা দেখতে কেমন। এটা বলে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। আর আরিয়া তার ব্যাগ নিয়ে এসে এখান থেকে তাড়াতাড়ি করে মাঠের মাঝখানে চলে আসে আরিয়ানের কাছে। আরিয়া এখানে এসে দেখে তার সবগুলো বান্ধবীরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়ানকে গিলে খাচ্ছে। এটা দেখে আরিয়া আরিয়ানের কাছে গিয়ে বলল, চলুন তাড়াতাড়ি বের হই এখান থেকে, স্যারেরা দেখলে আবার সমস্যা হবে। সমস্যা হবে কেন? আমি তোর গার্ডিয়ান হিসেবে এসেছি তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমি মেয়েদেরকে দেখতে আসিনি, বুঝেছিস? পাগলের মতো ব্যবহার করতেছিস। আস, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠবি। আরিয়ার কোনো কিছু না বলে সোজা আগের জায়গায় বসে পড়ে গাড়িতে। আরিয়ান গাড়িতে উঠে দৌড় লাগিয়ে তারপর গাড়িটা চালিয়ে বেশ কিছুক্ষণ সময় পরে একটা অফিসের সামনে এসে দাঁড়ায়। তারপর আরিয়াকে গাড়ি থেকে নামায়। আচ্ছা, আমরা এখানে কাজী অফিসের সামনে কি করতেছি? এখানে কি কারো বিয়ে হবে? হ্যাঁ, এখানে বিয়ে হবে, তুই সাক্ষী দিবি আর আমিও। আরিয়া কোনো কিছু ভাবলো না বেশি কিছু, তারপর সোজা কাজী অফিসের ভেতর চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় 4 জন ছেলে এবং 3 জন মেয়ে। আরিয়ান ভেতরে যাওয়ার পর সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলে। শুধু আরিয়ান মুখ গুমড়ো করে রেখেছিল, তার মুখে কোনো হাসি ছিল না। তারপর কাজী সাহেব একে একে প্রথমে আরিয়ান এবং আরিয়ার সাইন নেয়, তারপর আস্তে আস্তে আরো কয়েকটা সাইন নেয়, তারপর শরীয়ত মোতাবেক কবুল বলতে বললে তখনই হয় ঝামেলাটা। বলুন মা, কবুল। আমি কেন কবুল বলবো? কোনে তো আমি নই, কোনে আমি জানি না, আমি তো সাক্ষী হিসেবে এখানে এসেছি। কাজী সাহেব কিছু বলতে যাবেই তার আগেই আরিয়ান আরিয়াকে টান দিয়ে তার কোলে বসিয়ে তারপর বলতে লাগলো, আর একটা সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি করে কাজী সাহেব যা বলছে সব নিয়ম কানুন মেনে বলে ফেল, আর নয়তো পরিবারের কাছে আমার যে রাগটা শুনেছি সেই রাগটা দেখাতে বাধ্য করবি না। আরিয়া হঠাৎ এমন আরিয়ানের টান খেয়ে আরিয়ানের কোলে এসে বসে পড়া, তার উপর আবার আরিয়ানের এসব ধমক খেয়ে গড়গড় করে কবুল বলে ফেলে। তারপর বিয়ে সম্পন্ন হওয়ার পর সকলে যার যার বাসায় চলে যায়। আরিয়া গাড়িতে বসে কাঁদতে থাকে ফুপিয়ে ফুপিয়ে। তারপর বলে উঠল, আপনি এটা কেন করলেন? আপনি জানেন আমি একজনকে ভালোবাসি, তাকে এখনো দেখিনি আমি, এখন আমার তার সাথে প্রতারণা করা হয়েছে। আমি কখনো তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আপনি এমন কাজটা আমার সাথে কেন করলেন? আরিয়ান কোনো কিছু না বলে কিছুক্ষণ আগে গাড়িটা থামিয়ে একটা বোতল নিয়ে আরিয়াকে গাড়ি থেকে নামায়। তারপর আরিয়ার মুখটা সুন্দর করে ধুয়ে দিয়ে টিস্যু দিয়ে মুছে দেয়। তারপর আরিয়াকে বলল, তোর যা বলার সব কথা রাতে বলবে, এখন আর একটা কত মুখ দিয়ে বের করবি না, নইলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এখন বাড়িতে ঢুকবো, বাড়িতে অনেক মেহমান আছে, সুন্দর করে বাড়িতে ঢুকবি, ভালো মেয়ের মতো, লক্ষ্মী মেয়ের মতো, একটা কথাও বলবি না, মনে থাকবে তো? আর যদি দেখেছি চোখ দিয়ে আবারও পানি পড়েছে তাহলে তাহলে কিন্তু রক্ষা থাকবে না তোর। মনে থাকবে, আর কান্না করব না, কিন্তু আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মানবো না। আমি একজনকে ভালোবাসি, আর ওকে আমি ভালোবাসবো। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, কিন্তু আপনি আমাকে আপনার কাছে রাখতে পারবেন না। আর একটা কথা বলবি না? তোকে না করেছি কথা বলতে। তারপর আরিয়া মন খারাপ করে হাঁটতে থাকে। আরিয়া আগে আগে হেঁটে কলেজ ড্রেস পরনে ছিল, ড্রয়িং রুমে ঢুকে তার পিছে পিছে আরিয়ান ঢোকে ড্রয়িং রুমে। আরিয়াকে দেখে আরিয়ার বাবার বন্ধু বলে উঠল, এই তো আমার বৌমা চলে এসেছে কলেজ থেকে। বৌমা, একটু এদিকে এসো, তোমাকে দেখতে এসেছে তোমার শ্বশুর বাড়ির লোকজন। আরিয়া ওদের কথা শুনে তাচ্ছব বনে যায়। এই লোক আবার এখন কি বলছে এসব? আরিয়া আর কোনো কিছু ভাবার আগেই আরিয়ান এসে আরিয়ার হাত ধরে বলে উঠল, আমি তো আপনাকে চিনতে পারলাম না, তাহলে আপনি কি করে আমার বাবা হন? আরিয়ানের কথা শুনে সকলে বোকা বনে যায়। আরিয়ানের বাবা বলে উঠলেন, আরিয়ান এসব কি সব কথাবার্তা বলতেছিস তুই? উনি তোর বাবা হতে যাবে কেন? আমি এখানে তোর চোখে লাগতেছে না, কি বলবি এখানে বল। তুমি আমার বাবা হলে তাহলে ওই লোক আমার বউকে ওনার বৌমা বলতেছে কেন? ওনাকে জিজ্ঞেস করে তো ওনার মাথায় গন্ডগোল আছে কিনা। যদি গন্ডগোল থেকে থাকে তাহলে ডক্টর দেখাতে বলো, বুঝেছো? এসব মাথা নষ্ট লোক আমার বাসায় যেন না আসে সেকেন্ড বার।
কাউকে কোনো কিছু বলার আগে দ্বিতীয়বার ভেবে নেওয়া উচিত কাকে কি বলতেছে। এসব কি বলতেছিস? আরিয়া তোর বউ হতে যাবে কেন? তোদের বিয়ে হয়েছে কবে? তোমার মামনিকে জিজ্ঞেস করো কবে বিয়ে হয়েছে। বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ হয়েছে মাত্র। ফোন করে আমার কাছে কান্না করে আমাকে চীন থেকে এখানে নিয়ে এসেছে, নয়তো আমি তো তাড়াতাড়ি আসতাম না। এখন এই লুকের জন্য আর এই লুকের ছেলের জন্য আর আমার চাষার জন্য আজকে আমাকে এত তাড়াতাড়ি বাংলাদেশে আসতে হয়েছে। তোমাদের এত তাড়াহুড়ো কি ছিল যে ওকে বিয়ে দেওয়ার? আমি যদি চীন থেকে না আসতাম তাহলে হয়তো আজকে কোনো একটা কিছু করে ফেলতো তোমার মেয়ে। আমি তো সেই রিস্ক নিতাম না, সেজন্য চলে এসেছি এবং বিয়েও করে নিয়েছি। এখন আমি আমার বউকে আমার সাথে রাখবো। তুই কার কাছে জিজ্ঞেস করে ওকে বিয়ে করেছিস? ও এই বিয়েতে রাজি ছিল নাকি নাকি তুই জোর করেছিস ওকে বিয়ে করে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, 4 বছর ধরে প্রেম করে আসছি। এখন তাহলে অবশ্যই আমাকে জোর করতে হবে না বিয়ের জন্য। আর তোমার ভাই ওকে গিয়ে বিয়ের জন্য ছাপ দিচ্ছিল আর ফোন করে আমার কাছে কান্না করে বলতো এসব। তাই তো আমাকে এখন দেশে আসতে হয়েছে, নয়তো আমি এত তাড়াতাড়ি দেশে আসতাম না। এতক্ষণ আরিয়ানের কথাগুলো শুনে আরিয়ার একটু একটু স্পষ্ট হয়, মানে এতদিন যার সাথে কথা বলে এসেছে আসলে সে ছেলেটা আর কেউ না, তার আরিয়ান ভাই, তার বড় জেঠুর ছেলে। আরিয়া মনে মনে ভাবতে থাকে, ইস কত সুন্দর ছেলেটা, আমার হাজবেন্ড এখন। তার সাথে আমি এতদিন প্রেম করেছিলাম 4 বছর ধরে। আমি আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে প্রেম করেছি, বিয়েও করে নিয়েছি। আরিয়া মামনি তোমাকে জোর করে বিয়ে করেছে নাকি তুমি নিজের ইচ্ছেই ওকে বিয়ে করেছো? আমাকে জোর করেনি চাচ্চু, আমি নিজে বিয়ে করেছি। তাহলে আর কি লাগে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন বাড়িতে ভালো মন্দ রান্না করো। চাচা একটু সাইড দাও, ও অনেক ক্লান্ত, ওকে রুমে যেতে দাও। তুই যা গিয়ে এখন ফ্রেশ হয়ে বস, খাবার নিয়ে আসতেছি আমি। আরিয়া আর কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায়। আরিয়া চলে যাওয়ার পর আরিয়ানের বাবা বলে উঠল, আমাদেরকে বললে কি আমরা এটা দেখতাম না? তুমি বাড়াবাড়ি করেছো কেন? হ্যাঁ, তোমরা কতটা মানতে সেটা দেখতেই পাচ্ছি। কাউকে কোনো কিছু না বলে মেয়েকে দেখানোর জন্য পাথর এনে রেখেছো বাড়িতে। এত কিছু জানার পরও আবার তোমাদেরকে ভরসা করব, এটা ভাবলে কি করে? আরিয়ান, তোর কথা ঠিক আছে। প্রথমে ছোট ভাই এটা ভেবেছিল, বড় ভাবি নাকি তোর সাথে আরিয়ার বিয়ের কথা বলেছিল বড় ভাইয়ের কাছে। সেটা জানার পর ছোট ভাই এদেরকে না করে দেওয়ার জন্য বাড়িতে আনে, ওকে দেখানোর জন্য আনেনি। তাহলে সকালবেলা ও যখন কলেজে যাচ্ছিল তখন ওকে আটকাচ্ছিল কেন তোমার ছোট ভাই? এই বিষয়ে কি তুমি কি বলবে? বাড়িতে মেহমান আসবে, সেই জন্য বাড়ির সবাইকে থাকার জন্য বলা হয়েছিল, আর ওকে কলেজে না যাওয়ার জন্য বলা হয়েছিল। তাই বলে কি ওকে সবার সামনে নিয়ে বসাবো? আরিয়ান, তুই ঘরে যা, গিয়ে রেস্ট কর। অফিস থেকে এসেছিস, অনেক ক্লান্ত তুই। আরিয়ান ওখানে আর কিছু না বলে সোজা রান্নাঘরে চলে যায় তার মা চাচিদের কাছে। মা, তুমি কি এই বিয়েতে খুশি নও? তুমি জানো ও একটু চঞ্চল টাইপের, কিন্তু অনেক ভালো মেয়ে। সেটা আমার চেয়ে ভালো তুমি জানো, কারণ আমার চেয়ে বেশি তুমি ওর সাথে মিশেছ। ওকে যদিও তোমার পছন্দ না হয়, আমার জন্য মেনে নিও ওকে। ওই মেয়েটা তোমার ছেলের পৃথিবী মা, তোমার পরে। এই বোকা ছেলে, কে বলেছে আমার পছন্দ হয়নি? তোর বাবার কাছে আরিয়াকে তোর জন্য চেয়েছি। তোর বাবা বলেছিল আরিয়া এখন ছোট। আলিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর তোর বাবা তোর চাচাকে বলবে আরিয়া আর তোর বিয়ের কথা। তার মাঝখান দিয়ে তোর চাচার বন্ধু নাকি আরিয়ার জন্য বলেছিল। সেই সব কিছু আগে এখন কথা হচ্ছে। আমি অনেক খুশি তুই আরিয়াকে বিয়ে করেছিস। ধন্যবাদ মা, তোমাকে আমার পাশে থাকার জন্য। বড় মা, তুমি কি আমার সাথে রেগে আছো তোমার মেয়েকে বিয়ে করেছি বলে? আমি তোদের ভাই বোনদেরকে কখনো আলাদা আলাদা চোখে দেখিনি, সবসময় তাদেরকে এক চোখে দেখে এসেছি আমি। সেই ক্ষেত্রে তুই নিজেও আমার ছেলে, আরিয়াও আমার মেয়ে। এখন তোরা ডিসিশন একটা নিয়েছিস, এই ডিসিশনে জানি না কে কেমন রিয়াকশন দিবে, বাট আমি অনেক খুশি। আমি আর ভাবি মিলে তোদের দুজনকে বিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তারপর ভাবি গিয়ে তোর বাবাকে বলে আরিয়ার বাবাকে বলতে। যাক, ভালোই হলো বাড়ির মেয়ে বাড়িতে থেকে গেল। আরিয়াটা যদি বাড়ি থেকে চলে যেত তাহলে তো পুরো বাড়িটাই নিস্তব্ধ হয়ে যেত। এই বাড়ির প্রাণ বলে কথা আরিয়া। আরিয়ান বাবা, আরিয়ার জন্য খাবার সাজিয়ে রেখেছি, ওকে নিয়ে খাবারটুকু দিয়ে আয়।
আমরাই নিয়ে যেতাম। এখন তুই যেহেতু বলেছিস খাবার নিয়ে তুই যাবি, সেহেতু তুই যা। ধন্যবাদ ছোট মা, তোমরা সবাই এত সহজভাবে এই বিষয়টা মেনে নিবে আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম বাড়িতে হয়তো অনেক ঝামেলা হবে এটা নিয়ে। এখন যেহেতু তোমরা এই বিষয়টা নিয়ে মেনে নিয়েছো, তাই আমার আর কোনো চিন্তা নেই এটা নিয়ে। আরিয়ান এটা বলে খাবারের প্লেটটা নিয়ে সোজা উপরে উঠে যায় ড্রয়িং রুম দিয়ে। আরিয়ান উপরে যাওয়ার সময় আরিয়ানের বাবা আরিয়ানকে বলছিল, ওর ঘরে খাবারের প্লেটটা রেখে নিচে এসো, তোমার সাথে কথা আছে জরুরি। আরিয়ান শুধু শুনে সেখান থেকে চলে যায়। আরিয়ার বাবার বন্ধুরা আরো অনেক আগেই চলে গিয়েছে এই বাড়ি থেকে। আরিয়ানের বলা কথাগুলোর পরপরই ওরা চলে যায় এখান থেকে। তাদেরকে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আসে আরিয়ার বাবা এবং তাদেরকে সরি বলে। লোকগুলো ভালো মানুষ ছিল, সেজন্য আরিয়ার বাবার সরি অ্যাকসেপ্ট করে নেয় এবং বলেছিল, দোস্ত, আমি কি করে তোর কাছে সরি বলবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু এখন আমার সরি বলা ছাড়া আর কোনো উপায় নেই। যে বিষয়টা আমি ঠিক করব, তুই যেটা চেয়েছিলিস সেটা এখন আর পসিবল না। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, এখন এর মধ্যে তো আমি ওদেরকে আলাদা করতে পারবো না, তাই না? আর বাড়ির সকলে এটা মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি। আরিয়ান খুব ভালো ছেলে, আমি ছোটবেলা থেকে ওকে নিজের হাতে মানুষ করেছি। ভাই তুই চিন্তা করিস না, তোর মেয়ের জন্য আমি দোয়া করি যেন সুখী হয় মিষ্টি মেয়েটা। আরিয়া আমার ছেলের বউ হতে পারেনি, এটা আমার আফসোস হয়ে থাকবে, কিন্তু এটা নিয়ে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না। আরিয়ান ছোট মানুষ, ওর কথা আমি এগুলো শুনিনি, ধরিনি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এখন যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। এটা বলে এখান থেকে আরিয়ার বাবার বন্ধুরা চলে যায়। আরিয়ান উপরে গিয়ে দেখতে পায় আরিয়া বিছানায় শুয়ে শুয়ে কি যেন করছে। আরিয়ান গিয়ে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। দরজার সেই শব্দ শুনে আরিয়া বিছানা থেকে শোয়া থেকে উঠে বসে। ঘুমিয়েছিলে নাকি? না, এমনিতে শুয়েছিলাম, ঘুম আসছে না। যা হাত মুখটা ধুয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। আরিয়ান খাবার খাইয়ে দেবে এটা শুনে আরিয়া চমকে ওঠে। তারপর বুঝতে পেরে লজ্জায় আরিয়ানকে বলে, আমি খেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আমাকে প্লেট দিন আমার হাতে, আমি নেই। তোকে এত কথা বলতে বলিনি, তোকে যা বলেছি সেটা কর। চুপচাপ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। ফার্স্ট 2 মিনিটের ভিতরে আসবি, নয়তো আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। আরিয়া আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে 2 মিনিটের আগে চলে আসে। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি বসবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাবার খাবে নাকি? এখানে বসার কথা আমার বলতে হবে কেন তোকে? আরিয়া আর কোনো কিছু না বলে চুপচাপ বিছানায় আরিয়ানের পাশ থেকে একটু দূরে সরে বসে পড়ে। আরিয়ান আরেকটু কাছে গিয়ে বসে ওর। তারপর ভাত মাখতে মাখতে বলল, আমি তো তোকে জোর করে বিয়ে করেছিলাম, তাহলে বাবা জিজ্ঞেস করার পর তুই মিথ্যা বলেছিলি কেন? এখন তো নিচে আমাদেরকে কেউ মেনে নিচ্ছে না, হয়তো তুই এখন নিচে গেলে মারতেও পারে চাচা। তোর বাবা তো আবার অনেক ভালো মানুষ, তাই না? তোর বিয়ে ঠিক করে ফেলে বড় বোনকে রেখে। আরিয়ানের কথা শুনে আরিয়া আরিয়ানের দিকে একটু তাকায়। আরিয়াকে দেখে আরিয়ান বুঝতে পারল যে আরিয়ানের কথায় আরিয়া অনেকটা ভয় পাচ্ছে। সেজন্য আরিয়ান আর কোনো কিছু না বলে, সেগুলো বাদ দে, এখন যেটা বলছি সেটা বল। আমি তো তোকে জোর করে বিয়ে করেছিলাম, তাহলে তুই বাবার কাছে মিথ্যা বললি কেন? তার আগে আমার কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেবেন আপনি, তারপর আমি আপনার এটার উত্তর দেব। প্রশ্নটা আমি করেছি তোকে আগে, সেজন্য তুই আনসার দিবি আগে। বলে ফেল তাড়াতাড়ি। আমি বললাম তো আমি এখন কোনো কিছু বলবো না, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিবেন, তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আরিয়ান কিছুক্ষণ আরিয়ার দিকে তাকিয়ে থেকে তারপর বলে উঠল, আচ্ছা ঠিক আছে, কে জিজ্ঞেস করবি তাড়াতাড়ি জিজ্ঞেস কর, আমি বলবো। আপনি আমাকে আপনার নাম খান কেন বলেছিলেন? যাতে তুই আমাকে চিনতে না পারিস। আপনি অন্য কিছু বলতেন বা পরিচয় দিতেন, কিন্তু আপনি মিথ্যে কেন বললেন? অন্য কি বলতাম? আমি একটা কথাও মিথ্যা বলিনি তোকে। আমার নাম আরিয়ান খান আয়ান। তাহলে আমি তোকে আমার নামের 3টা শব্দের মাঝখানের শব্দটা শুধু বলেছি, তাহলে মিথ্যা বললাম কিভাবে তোকে? আরিয়ানের কথা শুনে আরিয়া একটু ভাবে, তারপর সে মনে মনে বলে উঠল, সত্যি তো, উনি তো আমাকে মিথ্যে বলেনি। তারপর আবার কি যেন ভেবে উঠে, তারপর বলে উঠল, আপনি আমার বড় জেঠুর ছেলে হয়ে আপনি এগুলো কিভাবে করলেন?
আমি তো আপনার বোন ছিলাম, তাই না? তাহলে আমার সাথে এমনটা কেন করলেন? আমি একা করেছি, তুই কিছু করিসনি। আমি আবার কখন কি করলাম আপনাকে? আমি না হয় তোকে জোর করে বিয়ে করেছি, কিন্তু তুই আমাকে মেনে নিয়েছিস কেন? বাবা যখন জিজ্ঞেস করেছে তোকে যে আমি তোকে জোর করে বিয়ে করেছি কিনা, তখন তুই বাবাকে বলে দিতি হ্যাঁ আমি তোকে জোর করে বিয়ে করেছি। তখন তোর মনে এটা ছিল না যে আমি তোর বরাবর ছেড়ে? তখন এটা মন থেকে কোথায় গিয়েছিল? আরিয়ানের কথা শুনে আরিয়া কিছুক্ষণ চুপ করে থম মেরে বসে থাকে, কারণ সত্যি আরিয়া আরিয়ানকে ভালোবাসে। এবার যেই হোক না কেন সেটা দেখার বিষয় না। আর আরিয়ান চাচাতো ভাই ঠিকই আছে, তার আপন ভাই নয়। চাচাতো ভাইকে বিয়ে করা যায় যাচ্ছে ইসলাম ধর্মের মধ্যে। না মানে আসলে এমনিতেই আর কি। আপনি এত বছর ধরে বাইরে ছিলেন কেন? এর ভিতরে একবার আসেননি কেন? 2 বছর ধরে আমার সাথে রিলেশনে ছিলেন, তারপরও একবারও আমাকে দেখতে ইচ্ছে করতো না? হয়তো শারীরিকভাবে তোর কাছে ছিলাম না আমি, কিন্তু মানসিকভাবে তুই সবসময় আমার কাছে ছিলি এবং আমিও তোর কাছে ছিলাম। তোর এমন একটা বিষয় নিয়ে যেটা সম্পর্কে আমি জানি না, তোর বিষয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যে বিষয়টা সেটাও আমার জানা। তাই তো আমাকে আর বাংলাদেশে এতদিন আসতে হয়নি। ওখানে বসে থেকে তোর এভরিথিং খবরাখবর আমি রেখেছি। কিভাবে আর কি কি জানেন আমার বিষয়ে? আমি তো কিছুই বলতে পারবো না। 3 মাস আগে তোর কলেজের সামনে থেকে তোকে একটা ছেলে বিরক্ত করতো, মনে আছে? তারপর একদিনের পর আর ছেলেটাকে দেখতে পাসনি। রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা লোকের সাথে বাজে ব্যবহার করেছিলি। লোকটা তোর শরীরে ধরতে চেয়েছিল বলে। এমন আরো কত শত কাহিনী আছে এই 2 বছরে তোর সাথে ঘটে যাওয়া। ও সবচেয়ে মজার বিষয় হলো, রাস্তায় ফুটপাথ থেকে ফুচকা খেয়ে তারপর 3 দিন বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলি। সুস্থ হয়ে আবারও এখানে গিয়েছিলি ওই মামার ফুচকা খেতে। তারপর আর ওইখানে দোকানগুলো খুঁজে পাসনি। তার মানে ওই দোকানগুলো আপনিও এখান থেকে সরিয়ে নিয়েছিলেন, তাই তো? শুধু দোকান না, তোর শরীরে যে লোকটা টাচ করতে চেয়েছিল সেই লোকটার হাত কেটে ফেলা দিয়েছি। আর যে ছেলেটা তোকে কলেজের সামনে ডিস্টার্ব করতো, ওই ছেলের এমন অবস্থা করেছি যে আর কোনোদিনও কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাবে না। আর ফুচকাওয়ালা মামাকে একটু নর্মাল ডোজ দিয়ে তারপর ওখান থেকে দোকান সহ উঠিয়ে দিয়েছি। আরিয়ানের এসব ভয়ঙ্কর কথাবার্তা শুনে আরিয়া অনেকটা ভয় পেয়ে যায়। তারপর আরিয়ানকে আস্তে আস্তে বলে উঠল, আপনি ওদের সাথে এমন করতে গেলেন কেন? ওরা কি দোষ করেছিল? শুধু শুধু এমন করেছিলেন? হ্যাঁ মানতেছি, ওরা না হয় একটু ভুল করেছে, কিন্তু এই ভুলের জন্য ওনার হাত কেটে ফেলে দিবেন আর ওনাকে দোকান সহ উঠিয়ে দিবেন? আর ওই ছেলেটা রাস্তায় শুধু আমাকে প্রপোজ করেছিল আর তার জন্য ওটাকে এভাবে মেরেছিলেন? আমি লাস্ট একবার ওকে দেখেছিলাম হাতে পায়ে ব্যান্ডেজ সহ ওকে নিয়ে যাচ্ছে কোথায় যেন রিক্সা করে, তারপর আর দেখা হয়নি। এমন বাজেভাবে মেরেছিলেন ওই ছেলেটাকে। আরিয়ান ততক্ষণে আরিয়াকে খাওয়া শেষ করে। প্লেট রেখে দিয়ে বেসিন থেকে হাত ধুয়ে আরিয়ার মুখ পরিষ্কার করে দিতে দিতে বলে উঠল, শুধু এদেরকে নর্মাল শাস্তি দিয়েছি, একটা কেউ জানে মানে নেই। তোর সাথে যদি নেক্সট কেউ এমন করতে আসে তাকে আমি জীবন্ত কবর দেব। আমার লাইফের সব কিছুর ভাগ দিতে পারবো আমি মানুষকে, আমার নিজেকেও। যদি কেউ 2টা থাপ্পড় মারে সেটাও কবল, কিন্তু তোর দিকে যদিও শুধু একবার খারাপ নজরে তাকায় কিংবা তোর দিকে হাত বাড়ানোর চেষ্টা করে, সেই চোখ আর সেই হাত আমি তুলে ফেলবো। তুই শুধুমাত্র আমার আর কারো নয়, তাই শুধুমাত্র তোকে দেখার পারমিশন শুধু আমার আর কারো নয়। আরিয়ানের এই কথাগুলোর মধ্যে যে ভালোবাসা প্রকাশ পাচ্ছে সেটা আরিয়া বুঝতে পারছে। আরিয়ানের কথার ধরন দেখে আরিয়া সেখান থেকে লজ্জা পেয়ে চলে যেতে চাচ্ছিল। তখনই আরিয়ান ওকে কোমরে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। কোথায় পালাচ্ছিস আমার থেকে? এতদিন অনেক পালিয়ে বেড়েছিস, আর পারবি না আমার কাছ থেকে পালানোর। এতদিন আমি তোকে পালানোর ব্যবস্থা দিয়েছি বলে তুই পালাতে পেরেছিস। আজকের পর থেকে আর আমার কাছ থেকে পালানোর সুযোগ পাবি না। আর ওই দিন যেন ফোনে কি বলেছিলিস? আরিয়ান এটা বলে মাথায় একটু চুলকে মনে করার চেষ্টা করে, তারপর বলে, ও হ্যাঁ মনে পড়েছে। তুই আমাকে সেদিন বলেছিলিস আমি যেন তোকে বিয়ে করে 24 ঘন্টা নিজের সামনে রাখি। তখন তুই নিজেও কোথাও যাবি না আমার কাছ থেকে, আমার কাছে থাকবি সব সময় 24 ঘন্টা। তাহলে এখন কোথায় যাচ্ছিস আমার কাছ থেকে? আরিয়ানের প্রত্যেকটি কথা আরিয়া শুনে, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। আরিয়ান ওরকম ওর কোমর চেপে ধরাতে আরিয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকের মতো এমন সিচুয়েশনে আরিয়াকে আগে কখনো পড়তে হয়নি। সে লজ্জায় নড়তেও পারছে না। এটা দেখে আরিয়ান বলে উঠল,
এখনই এমন লজ্জা পেলে হবে? সারা জীবনটা তো পড়ে আছে, তো এখন কি করবি? এখনই তো লজ্জা পেতে হবে না। লজ্জা বথি বউ, রাতের জন্য কিছু তুলে রাখ, রাতে যখন বাসর করবো তখন লজ্জা পাবি। আরিয়ানের এই কথা শুনে আরিয়া তার কান চেপে ধরে তারপর আরিয়ানের বুকে কিল দিতে দিতে বলল, চুপ করুন বেয়াদব অসভ্য ছেলে। আপনার কি লজ্জাশরম বলতে কোনো কিছুই নেই? এইভাবে একটা মেয়েকে এসব বলে যাচ্ছেন? আমি কিন্তু নিচে গিয়ে বড় আম্মুর কাছে বিচার দিব আপনি আমাকে এসব বলেছেন। তুই মার কাছে কি বিচার দিবি? হ্যাঁ, আর আমি কি অন্য মেয়ের কাছে কি এটা বলতেছি? আমি আমার নিজের বিয়ে করা বউকে বলতেছি, তার জন্য আমাকে লজ্জা পেতে হবে কেন? আমি যদি লজ্জা পাই তাহলে মনে কর তোর জীবনেও বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না। আর মায়ের কাছে কি বলবি যে বড় আম্মু তোমার ছেলে আমাকে বাছর করবে বলে বলেছে? যা বল দেখি, এখন গিয়ে বলে দে। আরিয়ানের কথা শুনে এবার লজ্জায় পড়ে যায়। সে তো তার আম্মুর কাছে এসব বলতে পারবে না, তাই নিজেই নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করলো তখনই আরিয়ানদের ঘরের দরজায় নক পড়ে। আরিয়ান আরিয়াকে ছেড়ে তারপর দরজা খুলে সেখান থেকে আরিয়া নিজের ওড়নাটা ঠিক করে নেয়। এখনো তার গাল দুটো লাল হয়ে আছে লজ্জায়। আরিয়া একটু বেশি ফর্সা, সেজন্য কোনো কিছু হলেই গাল দুটো লাল হয়ে যায়, পুরো মুখ লাল হয়ে যায়। আরিয়ান দরজা খোলার পর দেখতে পায় তার কাজিনরা বাইরে দাঁড়িয়ে আছে। ভাই তুই এটা কি করলি? আমাদেরকে না বলে সোজা গিয়ে ওকে বিয়ে করে নিয়েছিস। আমি তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তুই সব স্বপ্ন শেষ করে দিয়েছিস আমার। আজকের পর থেকে তোর সাথে আর আমার কোনো কথা নেই। আরে রাগ আপু, তোমার স্বপ্ন আমি ওর থেকে 3 দিনের ছোট মাত্র, সেই জন্য ও আমার আগে কেন বিয়ে করবে? সবসময় মেয়েদের আগে বিয়ে দিতে হয়, তারপর ছেলেদের বিয়ে করে। আমার এখনো বিয়ে হয়নি, আরও বিয়ে করে নিজেই নিয়েছে। কাকে বিয়ে করেছে? আমার ছোট বোনকে। আরিয়া এটা বলে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে তারপর ঘরে ঢুকে সোজা আরিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর আরিয়ার গাল দুটো পুরো মুখ লাল দেখে মিটি হেসে আরিয়ানকে বলে, কি রে বেয়াদব, তুই আমার বোনের সাথে কি করেছিস? আমার বোন নাক মুখ চোখ লাল করেছে কেন? সত্যি করে বল, তুই আমার বোনকে কি করেছিস? তোমার বোনকে তোর সাথে দিবই না, থাকবে আমার বোন, এখনই নিয়ে যাব। তোর বোনকে একটা চুমু খায়নি, একটু জড়িয়ে ধরেছিলাম, তার জন্য এই অবস্থা। আর ওকে চুমে গেলে কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। আর কি বলি, আমার বউকে এখান থেকে নিয়ে যাবে, তাই না? আমার বউকে নিয়ে এই ঘরের বাইরে পা রেখে দেখা, তারপর দেখবো তুই কত বড় খেলোয়াড়। আরিয়ানের এসব কথাবার্তা শুনে আরিয়ার 2 কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে, লজ্জায় কান দুটো পর্যন্ত লাল হয়ে গিয়েছে। তখনই আরিয়ানের এক মামাতো বোন বলে উঠল, আরিয়ান, তুমি ওকে কেন বিয়ে করতে গেলে? তোমার জন্য কি আরো মেয়ের অভাব ছিল? আশেপাশে দেখতে আরো কত সুন্দর সুন্দর মেয়ে ছিল ওর থেকে। আলিয়া এবং আরিয়ানের বোন কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ান বলে উঠল, জানো আশেপাশে না অনেক খুঁজেছি, কিন্তু আমার পরীর মতো কোনো পরে খুঁজে পাইনি। পেয়েছি অনেকগুলা ফেত্তির মতো দেখতে, সেগুলো নাকি নিজেদেরকে সুন্দরী মনে করে। আর কি বলতো, ওর জায়গায় কেউ আসতে পারবে না, তারপর না হয় চিন্তা করবে যে আরিয়ানের বউ হওয়ার। আর একটা কথা, ও কিন্তু নিজ ইচ্ছে আমাকে বিয়ে করেনি, আমি ওকে জোর করে বিয়ে করেছি। সো কথা যা বলবে একবারে নয়, 2 বার নয়, 3 বার ভেবে চিন্তে বলবে। একটু আগে যে কথাটা বলেছো সে কথাটা যেন মুখ দিয়ে 2বার রিপিট না হয়, তাহলে আমি বলে যাব তুমি আমার কে। আরিয়ানের কথা শুনে আরিয়া এবং আরিয়ানের বোন এবং তাদের যত কাজিন সবাই খুশি হয়, কিন্তু আরিয়ানের মামাতো বোনটা মুখ গোমরা করে আছে। সেখান থেকে চলে যায় সে অনেকটা লজ্জা পেয়েছে, ওদের কথায় অপমান করা হয়েছে তাকে। এক কথায় একবারই উচিত শিক্ষা দিয়েছিস তুই। এটা কি আর কখনো এত প্রশ্রয় দিয়ে মাথায় তুলবি না। এটা শুধু প্রশ্রয় পেলেই দেখবি মাথায় চড়ে বসবে। আমার এত সুন্দর বোনকে কিনা এই সুন্দরভাবে না নিজের পেতনির মতো চেহারা নিয়ে নিজেকে সুন্দর ভাবে কিছু বলতেও পারি না, মায়ের কষ্ট হবে সেই জন্য। তোদেরকে কোনো কিছু বলতে হবে না, আমি আমার বউকে প্রোটেক্ট করতে পারবো, তোদের দরকার নেই। তোরা দল বেঁধে এখানে এসেছিস কেন সেটা বল আগে। তোরা তো এখানে কোনো কারণ ছাড়া আছিস নি, সেটা কি কারণে এসেছিস সেটা বল। তোকে বড় বাবা ডাকে বলেছে তাড়াতাড়ি যেন ওইখানে যাওয়ার জন্য, আর আরিয়াকে সাথে করে নিয়ে যেতে, এটা বলতেই এসেছিলাম। কিন্তু এসে দেখি তোদের ঘরের দরজা বন্ধ, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম কি করিস সেটা বোঝার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো কিছুই বুঝতে পারলাম না। তাদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরিয়ান আরিয়ার হাত ধরে নিয়ে নিচে চলে আসে। আর আসার সময় ওদেরকে বলে আসে, আরিয়ার বেড সাইড টেবিলের উপর দেখ প্লেটটা, সেটা নিয়ে আয়, নিচে আসার সময় দাঁড়াও। আমার খেয়াল ছিল না আনতে, তোরা এটা নিয়ে আয়।
এটা বলে আরিয়ান আরিয়ার হাত ধরে সোজা নিচে চলে আসে। আসার সময় আরিয়া অনেক মোচড়ামুচড়ি করে আরিয়ানের হাত থেকে তার হাতটা ছোটানোর, কিন্তু পারে না আরিয়ানের শক্তির কাছে। তারপর নিচে এসে সবার সামনে দাঁড়ায়। এখনো তারা 3 ভাই এবং আরিয়ানের ফুপি সেখানে উপস্থিত ছিলেন। বাবা আমাকে নাকি ডেকেছিলে? হ্যাঁ বস, তোমাদের সম্বন্ধে কথা আছে, এখানে বসো। আরিয়াকে এদিকে দাও। ততক্ষণে আরিয়ানের এসব কাজিনরা নিচে চলে আসে। সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছে। আরিয়ান একটা জায়গায় বসে তার পাশে আরিয়াকে বসিয়ে বলল, আমি আমার বউকে নিয়ে বসি, তুমি তোমার বউকে নিয়ে তোমার কাছে বসাও। আরিয়ানের বাবা আস্তে আস্তে বিড়বিড় করে বলে উঠল, বেয়াদব নির্লজ্জ ছেলে কোথাকার। এই শব্দ দুটো শুধু আরিয়ানের বড় চাচা এবং ছোট চাচা শুনল, আর কেউ শোনেনি। যেহেতু ওরা তাদের বড় ভাইয়ের 2 পাশে বসেছে, সেজন্য ওরা শুনেছে শুধু। তারপর আরিয়ানের বাবা কিছু বলতে যাবে, তার আগে আবার আরিয়ান তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা শোনো শোনো, 1 মিনিট, আমি একটা কথা বলে নিচ্ছি। তুমি এখন কি বলবে আমি জানি না, আমি জানতে চাইও না। তুমি তোমার মতো করে বলবে, ঠিক আছে, কিন্তু একটা বিষয় নিয়ে বলো না, সেটা আমি শুনতে পারবো না। সেটা হচ্ছে কি, আমাকে আর আরিয়াকে আলাদা রুমে থাকতে বলবে না। এটা কখনো সম্ভব না, দুনিয়া কিয়ামত হয়ে গেলেও সম্ভব না। যদি বলো তোমরা আমাদেরকে আবার বিয়ে দিতে চাও, তাহলে আমি বলবো তোমরা যেদিন বিয়ে দিবে তার আগের দিন রাত্রেও আরিয়া আমার সাথে থাকবে। এখন এই টপিক ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বললে বলতে পারো, আমি সেই সব কিছু শুনবো। আরিয়ানের কথা শুনে সেখানে তার বাবা টাসকি খেয়ে যায়। আর আরিয়ানের মা এবং চাচিরা মিটিমিটি মুখ চেপে হাসতে থাকে। আর কাজিনরা তো আছে আনলিমিটেড মজা করার জন্য, হাসাহাসির জন্য। আরিয়ানের ছোট চাচি ওদেরকে বলল আস্তে আস্তে, আপা দেখেছো, আরিয়ান বিয়ে করতে না করতেই কেমন বউ পাগল হয়ে গিয়েছে। আমার ছেলেটাকে তোমার মেয়েটা একেবারে বিয়ে করতে না করতে বশ করে নিয়েছে ছোট ভাবি। কার সামনে কি বলতেছিস ভেবেচিন্তে বলতেছিস তো? আমার মুখ খুলিস না কিন্তু ছোট, আমাকে লাড়া দিলে মারা যাবি। বিয়ের পর যখন আমার দেবর রান্নাঘরে রান্না করার সময় দৌড় পারত, এগুলো কিন্তু আমরা জানি। রান্না করার সময়টুকু পর্যন্ত তাকে ছাড়তো না, পিছন থেকে জড়িয়ে ধরে রাখতো। এটা নিয়ে কিন্তু আমি আর ভাবি অনেক মজা নিয়েছি। এখন এসব কথা ছাড়, দেখ তোর বড় ভাইয়ারা কি বলে। শোন তোরা, আর কি বলবি? কিছু বলিস না। আমার ছেলেটা বাহিরে থাকতে থাকতে একেবারে নির্লজ্জ বেহায়া হয়ে গিয়েছে। বাবা মা এখানে বড়রা গুরুজন বসে আছে, তারপরও এসব কি কথাবার্তা বলতেছে দেখ তোরা। হঠাৎ তোমার মনে হলো কেন যে আমি তোমাদেরকে এই বিষয়ে বলার জন্য এইখানে ডেকে নিয়ে এসেছি? অন্য কোনো বিষয়ে কথা বলতেও তো তোমাদেরকে এখানে নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ পারেন তো, বলুন, আমার সমস্যা নেই। আমি অন্য সব বিষয়ে শুনবো, শুধু এই টপিকটা ছাড়া। আর আপনি যেহেতু এই টপিক নিয়ে কথা বলবেন না, তাহলে আর সমস্যা কি বলুন তো, কি বলবেন? আমার মনে হয় ভাইয়া তোদেরকে আবার বিয়ে দিতে চায়, পুরো আয়োজন করে তোদেরকে আবার বিয়ে দিতে যাচ্ছে মনে হয় ভাইজান। তাহলে সমস্যা কি? দিলে দিবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে আমি একটা কথা বললাম না, তোমরা যদি আবার বিয়ে দিতে চাও দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের আগের দিন রাতেও আরিয়া আমার সাথে আমার বেডরুমে থাকবে আজকের পর থেকে। এখন তোমরা যা ইচ্ছা করতে পারো, আমার কোনো সমস্যা হবে না আশা করি। আমার সমস্যা না হলে তোমাদের কাজও আমি কোনো সমস্যা তৈরি করবো না। আরিয়ান, বড় ভাই কি বলতে চাচ্ছে সেটা একটু শোনো। মাঝখানে এত কথা বলা ভাইয়া পছন্দ করে না, সেটা তো জানিসই। এত কথা না বললে ভাইয়া কি বলতে চাচ্ছে সেটা। ভাইয়া আপনি বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? চেয়েছিলাম যে তোকে আর আরিয়াকে আলিয়ার বিয়ের পর এক করতে। এখন যেহেতু তোরা বিয়ে করে নিয়েছিস, সেজন্য এখানে আমার আর কিছু করার নেই। এখন চাচ্ছিলাম তোদেরকে আবার নতুন করে বিয়ে দিতে। আমাদের তো অনেক আত্মীয় স্বজন, সকলকে জানিয়ে দিতে যে তোদের বিয়ের কথা। এই কথা বলার জন্য তোদেরকে এখানে নিয়ে এসেছিলাম। আর তোরা যদি এই কিছুক্ষণ আলাদা থাকতি তাহলে ভালো হতো। আমি তো জানতাম বাবা তুমি ঘুরিয়ে পেঁচিয়ে সে একটা কথাই বলবে, সেজন্য আমি প্রথমেই এই কথাটা না করেছি, যেন দ্বিতীয়বার আমার সামনে না বলো। আর তুমি বলতে পারো আমার সমস্যা নেই, আমি এই কথাটা শুনতে পারবো না বাবা, সরি। তুমি বিয়ে দিতে চাও আবার দাও, সমস্যা নেই, কিন্তু বিয়ের আগের দিন রাতেও আরিয়া আমার বেডরুমে থাকবে। আমি ওকে ছাড়া আর একটা সেকেন্ডও কাটাবো না। তুই কি বাইরে থেকে সব লাজ লজ্জাগুলো খেয়েছিস পানির সাথে? এখানে প্রত্যেকটি মানুষ তোর গুরুজন এবং প্রত্যেকটি ছেলে মেয়ে তোর ছোট। এইখান থেকে ওদের সামনে কি বলতেছিস না বলতেছিস কিছু বুঝতে পারতেছিস না, তাই না? তোর মুখে অ্যাটলিস্ট এইসব মানায় না, বুঝেছিস? তুই এমন লাগাম ছাড়া কবে থেকে হলি? 10 বছর ধরে এই ফ্যামিলি থেকে দূরে ছিলি,
থাপ্পড় পড়েনি ঠিক মতো, সেই জন্য এমন বেহায়া হয়ে গেছিস। বাবা, এখন কি আমি আমার বউকে নিয়ে কোনো কিছু বলতে পারবো না তোমাদের সামনে? এটা বললেও আমার দোষ, তাই না? আচ্ছা, আমি এখন যাচ্ছি, তাহলে কালকে থেকে অফিসে যাব, আমার সমস্যা নেই। কিন্তু এখন আমাকে একটু ঘুমাতে হবে, খিদে পেয়েছে। আম্মু কিছু খেতে দিবে? দিলে দাও, না দিলে আমি উপরে গিয়ে ঘুমিয়ে পড়তেছি। কেন উপরে গিয়ে না খেয়ে ঘুমাবে তুই? আমি খাবার দিতেছি, তুই টেবিলে আয়। সকলে খেয়ে নিয়েছে, তুইও খাবি, আয় তাড়াতাড়ি। আরিয়া, তুই খেয়েছিস ঠিক মতো? হ্যাঁ, সবগুলো খাবার একা একা খেয়েছে, আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করেনি আমি খেয়েছি কিনা। দেখো তোমাদের বৌমা। আরিয়ানের কথা শুনে আরিয়া অনেকটা লজ্জা পায়। সত্যিই তো, সে খাবার সময় একবারও জিজ্ঞেস করেনি খেয়েছি কিনা। আরিয়ানের এই কথা শুনে আরিয়ানের দিকে তাকিয়েই থাকে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তোকে এখানে কেউ লজ্জা দিবে না। আপু, ওকে নিয়ে যেত উপরে, এখানে থাকলে লজ্জায় নীল হয়ে যাবে। উপরে যাও, আমি খেয়ে আসতেছি। এটা বলে আরিয়ান সেখান থেকে উঠে চলে যেতে নাই। তখনই আরিয়ানের বাবা আরিয়াকে ডাক দিয়ে বলে, আরিয়া মামনি, তুমি একটু এদিকে এসো তো আমার কাছে, তোমার সাথে কথা আছে আমার। তুমি ওই বলদের কাছে না গিয়ে এইখানে আসো। আরিয়ান চলে যাচ্ছিল খাবার টেবিলে। তার বাবার কথা শুনে সে আর না গিয়ে এখানে দাঁড়িয়ে পড়ে। আর আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ানের বাবা বলে উঠল, তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? যাচ্ছিস না কেন? তোর মা খাবার দিয়েছে, টেবিলে যা, গিয়ে খেয়ে নে। কখনো শুনেছো শিয়ালের কাছে মুরগি দিতে? আমি কি করে তোমার কাছে আমার বউকে রেখে দিতে পারি, যেখানে সবচেয়ে বড় ভিলেন হলে তুমি, দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার শ্বশুর। আরিয়ানের কথার মাঝখানে বলে উঠল আরিয়ানের ছোট চাচা, বাবা, আমি কিন্তু তোর ভিলেন নই, আমি তোদের পক্ষে আছি। আর সারা জীবন পেয়ে যাবে আমাকে। তাদের পক্ষে যত সাপোর্ট লাগে আমার কাছ থেকে নিবে, এটা নিয়ে কোনো চিন্তা করবি না আমার কাছে, আমি আছি তোদের পক্ষে। আরিয়ানের বাবা এবং আরিয়ার বাবা আরিয়ানের কথা শুনে কোনো রিপ্লাই না দিয়ে আরিয়ানের বাবা আরিয়াকে জিজ্ঞেস করলো, মামনি, তুমি সত্যি করে বলো তো, আরিয়ান কি তোমাকে জোর করে বিয়ে করেছে, নাকি তুমি নিজের ইচ্ছায় আরিয়ানকে বিয়ে করেছো? ও তোমাকে কোনো কিছু বলবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। না বড় আব্বু, আমি নিজের ইচ্ছে ওনাকে বিয়ে করেছি। উনি আমাকে জোর করবেন কেন? আর উনি যা যা বলেছে ওই সময় সব কিছু সত্যি ছিল। ওনার সাথে আমার 2 বছর রিলেশন ছিল, উনি দেশে আসবে সেটা বলেনি। ভালো, তোমরা তো অনেক দূর এগিয়ে গিয়েছো, আমি আর কি বলবো তোমাদেরকে। এখন যাও মামনি, ওপরে গিয়ে রেস্ট করো। আরিয়ান, তোদের আর বিয়ের দরকার নেই, যেভাবে বিয়ে করেছিস এইভাবে সংসার করতে থাক। 4-5 মাস পরে একবারে তোদের কমিউনিটি সেন্টার বুক করে বউ ভাত করে ফেলবো, সবাইকে দাওয়াত করে। এখন যেহেতু তোর মত নেই এই অনুষ্ঠানের, সেহেতু আর এখন এগোবো না। আরিয়ানের বাবার কথা শুনে সেখানের আলিয়ারা সবাই মিলে আরিয়াকে ধরে নিয়ে উপরে চলে যায়। আরিয়ান খেয়ে উপরে যায়। উপরে গিয়ে দেখে আলিয়ার রুমের মধ্যে আলিয়ারা সকলে মিলে গল্প করছে। সেখানে গিয়ে আরিয়ান বলে উঠল, আরে চলো গিয়ে ঘুমাবো, আমি অনেক টায়ার্ড। তো যা, তুই ঘুমাবি। আমার বোনকে ডাকছিস কেন? তোর ঘুম ধরে রেখেছে, আটকে রেখেছে আমার বোন? তোর বোন আমার শ্বাস প্রশ্বাস আটকে রেখেছে, ঘুম আটকে রাখেনি। ঘুম না হলেও সমস্যা ছিল না, কিন্তু শ্বাস প্রশ্বাস এইখানে রেখে গেলে আমি মারা যাবো দম বন্ধ হয়ে। এত কথা ভালো লাগতেছে না, বউ চলে আসো তো। তখনও আরিয়া ওঠেনি। তারপর আরিয়ান ভেতরে গিয়ে সকলের সামনে থেকে আরিয়াকে কোলে তুলে নিয়ে বের হতে আসতে থাকে। তখনই ওর কাজিন গ্রুপের সকলে হই হই করে ওঠে। বাহ, আমার ভাইটা কি রোমান্টিক। দোয়া করি তোদের ঘরে যেন খুব শুকুরে একটা ছানাপন এসে পড়ে, আর আমি যেন খালামণি হতে পারি। আর আমি খালামণি প্লাস পুপিমণি। তারপর আরিয়ানের রুমে এসে আরিয়াকে বিছানায় রেখে আরিয়ান বলে উঠল, বউ আজকের পর থেকে আর কখনো আমি ডাকলে দেরি করবি না। আমি একবার ডাক দেওয়ার সাথে সাথে চলে আসবি, বুঝেছিস? তোকে ছাড়া আমার দম বন্ধ লাগে। এখন কথা বলিস না, ঘুমাবা চল। এতগুলো মানুষের সামনে থেকে আপনি আমাকে কোলে তুলে নিয়ে এসেছেন, এখন ওরা কি মনে করতেছে বলুন তো? আপনি নিচে বড় বাবা বড় চাচা ওদের সাথে বেয়াদবি করে এসেছেন, ওদের সামনে এসব কি বলেছেন? লজ্জা লাগে না আপনার একটু? আরিয়ান কিছু বলতে যাবে, তখনই ওর ফোনে একটা কল আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখে রায়হান কল দিয়েছে। ভাই, আজকে আমাদের কাছে খবর আছে, কবির বন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করতেছে। আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি, ওইখানে সবাই ওর দলবলকে আটকে ফেলবে। রায়হান,
আজকের পর থেকে আর এইগুলো করবো না, বুঝেছিস? যাকে পাওয়ার জন্য এইটা ধরেছিলাম তাকে পেয়ে গিয়েছি অলরেডি। আজকের পর থেকে তুই সবকিছু সামলাবি ওইখানের। আমি ওইখান থেকে লিভ নিব কবিরকে শেষ করে। ভাই আপনাদের ফ্যামিলি সবকিছু মেনে নিয়েছে, আপনাদের সম্পর্ক আমার যে কি খুশি লাগতেছে ভাই, বলে বোঝাতে পারবো না আপনাকে। কিছুক্ষণ আগে বিয়ে করে বাড়িতে এসেছি, একেবারে ওরা মেনে নিত যদি ওদেরকে বাড়িতে বলতাম, বাট জামালা হতো কিছুটা, কিন্তু আমি সেই জামালাটা করতে চাইনি, সেজন্য সোজা বিয়ে করে একেবারে এসেছি বাড়িতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন রাত 11টার দিকে ওইখানে থাকতে হবে আপনাকে, সেই জন্য ফোন করেছি। আপনি কি সকাল 11টার দিকে আসতে পারবেন নাকি সবকিছু আমি এখানে কমপ্লিট করব? আমি যাব ওখানে, ওকে সামনাসামনি দেখবো। ওকে বলেছিলাম ওকে আমি নিজে শেষ করব, সেই কথাটা আমাকে রাখতে হবে, তাই না? আর এটাও বলেছিলাম ওকে জীবিত অবস্থায় ওর জিপটা টেনে ছিঁড়বো আমি। ও আমার ফ্যামিলির নাম নিয়েছিল এই মুখে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি সব কিছু ব্যবস্থা করে রেখে দিব আপনার আসার। এটা বলার পর আরিয়ান রাইহানের ফোন কেটে দিয়ে বেলকনি থেকে রুমে আসে। রুমে এসে দেখে আরিয়া বিছানা ঝাড়ু দিচ্ছে। বিছানা ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পর আরিয়ান গিয়ে শুয়ে পড়ে। এখানে তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আরিয়া কোনো কিছু না বলে সোজা আরিয়ানের কাছে চলে আসে। তারপর আরিয়ান আর কোনো কথা না বলে আরিয়ার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। তারপর আরিয়াকে একটা প্রশ্ন করলো। আরিয়া, আমি তোকে জোর করে বিয়ে করেছি বলে তুই কি আমার উপর রেগে আছিস? প্রথমে রেগেছিলাম, পরে যখন বাড়িতে এসে জানতে পারি আপনি সেই আমার বিদেশি লোক, তখন থেকে আমার রাগ কোথায় চলে গিয়েছে আমি নিজেও জানি না। দেখেননি, বারবার বড় বাবা জিজ্ঞাসা করেছে আমাকে জোর করে বিয়ে করা হয়েছে নাকি নিজ ইচ্ছায় করেছি। আপনি খুব ভালো করেই জানেন আমি রেগে থাকলে সব সত্য কথা বলে দিতাম। আমিও আপনাকে চেয়েছি, তাই আপনাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আরিয়ান আরিয়ার কথা শুনে আরিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আরিয়ার গলায় মুখ গুজে বলল, ভালোবাসি জান, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে তোকে ছাড়া আর কাউকে চিনতে পারি না, তোকে ছাড়া কাউকে বুঝতে পারি না। তুই ছাড়া আমার একটা সেকেন্ডও চলে না। আমার হৃদয়ের পুরোটা জুড়ে শুধু তুই ছিলি, তুই আছিস আর তুই থাকবি। আমাকে সামলানোটা তোমার পক্ষে বড়ই কষ্ট হয়ে যাবে, সেটা আমি জানি, বাট কিছু করার নেই। আস্তে আস্তে অভ্যাস করে নে আমাকে সামলানোর, কারণ আমার মতো অগোছালো মানুষটাকে তোকে সামলাতে হবে। কি পারবি না সারা জীবনের জন্য আমাকে সামলাতে? এখন কি আপনাকে সামলাচ্ছি না, এভাবেই সারা জীবন সামলে যাব আপনাকে। ভালোবাসি তো আপনাকে। আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষ আমার জীবনে আসেনি, নেইও, আর ভবিষ্যতেও আসবে না, সেই চান্স নেই। আমার এক পুরুষ মহাপুরুষ, যাকে কিনা 1000 বছর দেখার পরও আমার তৃষ্ণা মিটবে না। আরিয়া তখনই আবার কিছু একটা ভেবে আরিয়ানকে বলে উঠল, ও আর একটা কথা শুনুন, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আপনি ওই সুরভি আপুর সাথে কথা বলবেন না। সুরভি আপু আপনার দিকে কেমন করে জানি তাকায়, শুধু আমার ভালো লাগে না ওর এই তাকানো দেখে। ও আবার তোকে কি করেছে? তোকে কিছু বলেছে? ও নিচে কিছু বলেছে নাকি? বল আমায়। আমাকে কিছু বলতে যাবে কেন? ও শুধু কেমন করে যেন আপনার দিকে তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না তা দেখতে। আমার মনে হয় সুরভি আপু আপনাকে পছন্দ করে, সেই জন্যই সব সময় শুধু আর আপনাকে এভাবে দেখে। আজকের পর থেকে আপনি আর কখনো সুরভি আপুর সাথে কথা বলবেন না, দরকার ছাড়া। ওর সাথে কথা বলতে হবে না, তাই তো? ওকে, ওর সাথে সারা জীবনে কথা বলবো না। যেখানে তুই রয়েছিস সেখানে আর কোনো দ্বিতীয় নারীকে কল্পনাতে বসানোর সুযোগ নেই। আমার এক নিজস্ব ছাদ থাকতে আমি কোন শুধু ডার্ক সাইডে হাত বাড়াবো? আমার পূর্ণিমাতেই চলবে। এইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তুই যেখানে আছিস বুকের বাপাসটা একদম সুরক্ষিত আছিস। এই জায়গাতে একটা পোকা মাকড়ও বসতে পারবে না। ভালোবাসি, খুব অসম্ভব ভালোবাসি আপনাকে। জীবনে যা কিছু হয়ে যাক না কেন, কখনো ছেড়ে যাবেন না। আমার ছোট্ট ছোট ভুলগুলো হলে বকা দিবেন, মারবেন, বুঝিয়ে বলবেন, কিন্তু কখনো ছেড়ে যাবেন না। আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। তোকে ছেড়ে যাওয়া এই জীবনে সম্ভব না জান। জান একটা কথা, 10টার দিকে একটু বাসা থেকে বের হব, তুই ঘুমিয়ে পড়িস। আমার আসতে একটু লেট হবে। 10টার পর কোথায় যাবেন এত রাতে? বাড়ি থেকে কেউ দেবে না যেতে, আর এত রাত করে যাওয়ার দরকার নেই। এতদিন পর দেশে এসেছি, কিছু বন্ধু বান্ধব বাইরে বাড়ির সামনে আড্ডা দেবে, বেশি রাত হবে না। কিছুক্ষণের মধ্যে ওদের সাথে আড্ডা দিয়ে শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে।
রাত 9টার সময় এসে আলিয়া এবং সুরভি ডাকতে আসে। সুরভি, দরজায় ধাক্কা দিও না এত জোরে, ওরা হয়তো ঘুমাচ্ছে। আস্তে আস্তে ধাক্কা দাও, ডাক দাও, ঘুমের মধ্যে সমস্যা হতে পারে ওদের। তুমি যে আলিয়া কি বলো না এসব? ঘুমের মধ্যে ওরা জোরে না ধাক্কা দিলে শুনতে পাবে না ওরা। তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এত জোরে ধাক্কা দিতে হবে না, আমি দেখছি। এটা বলে আলিয়া দরজার মধ্যে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে থাকে। তখনই আরিয়ান বিছানা থেকে উঠে এসে দরজা খুলে দাঁড়ায়। আরিয়ান, সবাই নিচে বসে আছে তোমার জন্য, খেতে ডাকছে সকলে। আরিয়ান আলিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, এখানে এসে এভাবে ডিস্টার্ব করতেছিস কেন? কেন এসেছিস এখানে? আলিয়া কিছু বলতে যাবে, আলিয়াকে চুপ করিয়ে দিয়ে সুরভি আবারও বলে উঠল, নিচে ফুপা ফুপি সকলে বসে আছে, তোমরা গেলে তারপরে খাবার খাবে ওরা রাতে। ফুপা আমাদেরকে পাঠিয়েছে তোমাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলে দিতে, বলেছেন তাড়াতাড়ি নিচে আসার জন্য আমাদের সাথে। আরিয়ান কথাগুলো শুনেও যেন না শোনার ভান করে আলিয়ার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এখানে সঙ্গের মতো সেজে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? এখান থেকে যাবি? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে না থেকে কিছু বলার থাকলে বলে যা। ডাক দিয়েছিস কেন? আরিয়ানের এমন কথায় সুরভি অনেকটা অপমানিত হয়। তারপর সুরভি এখান থেকে কোনো কিছু না বলে চলে যায় নিচে। তখনই আলিয়া বলে উঠল, বড় বাবা তোকে ডেকেছে নিচে গিয়ে খাওয়ার জন্য, বলেছে তাড়াতাড়ি আসতে, তোরা আসলে খাওয়া শুরু হবে। আচ্ছা ঠিক আছে, যা নিচে, আমি ওকে নিয়ে আসতেছি। গিয়ে বল খাওয়া শুরু করতে, আমরা আসতেছি। সুরভি, 2 বার করে তোকে বলে গেল, তারপরও তোর কান নিয়ে ঢোকেনি। তুই আমাকে বারবার জিজ্ঞেস করছিস কেন? না, ওর কথা আমার কানে ঢুকেনি। তোর বোন আমাকে না করেছে ওর সাথে যেন কথা না বলি, সেজন্য ওর কথা আমার কানে দিয়ে ঢুকেনি, তাই তোর কাছে জিজ্ঞেস করেছি। এটা বলে আরিয়ান আবারও দরজা বন্ধ করে দেয়। আলিয়ার ঘুমের মধ্যে আলিয়া সেখান থেকে থতমত খেয়ে আবারও নিচে এসে সবাইকে বলে খাওয়া শুরু করতে বলেছে, ওরা আসছে। তারপর আরিয়ান ভেতরে গিয়ে আরিয়াকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে নিয়ে নিচে আসে। আরিয়াকে আরিয়ানের সাথে বসিয়ে খাবার তুলে দেয় ওর প্লেটে। মা, তোমরা বসে যাও খেতে, তোমরা পরের খেতে হবে না, একসাথে খেয়ে নেই। ফুফি, ইলিশ মাছটা দাও তো এদিকে। তুই ইলিশ মাছ খাওয়া শুরু করলি কবে থেকে? তুই না কাটার জন্য ইলিশ মাছ বাঁচতে পারিস না? তোমাকে কে বলেছে ইলিশ মাছ আমি খাবো? আমার জন্য না, তোমার ভাইয়ের মেয়ের জন্য। আরিয়ান শুধু আরিয়ার প্লেটে খাবার তুলে দেয়, নিজের খাওয়া বন্ধ করে। আর এভাবে খেতে খেতে আরিয়া ক্লান্ত হয়ে যায়, আর একটু পরপর কটমট দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার খেতে থাকে, যেন আরিয়ার চাহনি দেখতেই পায়নি। তারপর রাতের খাবার শেষ করে সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আরিয়ান রুমে এসে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ে। যাবার সময় আরিয়া বলে দিয়েছে, তাড়াতাড়ি চলে আসবেন, আমি কিন্তু অপেক্ষা করব। যদি এসে দেখেছি অপেক্ষা করতেছিস তাহলে থাপ্পড় খাবে, কিন্তু এত রাত জাগতে হবে না। তারপর আরিয়া আর কোনো কিছু বলেনি। আরিয়ান সেখান থেকে চলে যায় বন্দরে। বন্দরে গিয়ে দেখে রায়হান সবকিছু ঠিকঠাক করে রেখেছে। তারপর আরিয়ান আর কোনো কিছু না বলে সোজা কবিরের কাছে যায়, আর কোনো দিকে দেরি না করে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে বলে। আরে কেমন আছেন আপনি কবির ভাই? আপনার জন্য কি বলেছিলেন? আপনাকে ধরা আমার পক্ষে সম্ভব না, তাই না? আহা হা, কি কষ্টটাই না। আপনাকে এভাবে মারধর করলে আমার ছেলেরা। এই তোরা কিভাবে মেরেছিস কেন? হ্যাঁ, ওকে খাইয়েছিস রাতের খাবার? জি ভাই, কাছে এনে খাইয়েছি ওকে, আপনি বলেছিলেন সেই জন্য। আরিয়ান ভাই, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো বাংলাদেশে আসবো না। ইনফ্যাক্ট তোর সামনেই পড়বো না আর কখনো। আমার যা কিছু আছে সবকিছু রেখে তুই আমাকে ছেড়ে দে, শুধু আমার জান ভিক্ষা দে। এটা তো আমার দ্বারা সম্ভব না, তোকে মরতে হবে। তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছিস, আর যা যা করেছিস তার জন্য তোর প্রাপ্য মৃত্যু। আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না, জানিস বাড়িতে বউ অপেক্ষা করবে, ঘুমাবে না। আমি যতক্ষণ না পর্যন্ত যাব। বিয়ে কিন্তু আজকে করেছি, কিন্তু ভালোবাসাটা অনেক আগে থেকেই, সেই জন্য বউ অপেক্ষা করবে জেগে থেকে। এটা বলে আরিয়ান রায়হানকে একটা কিছু আনতে বলে, আর রায়হান সেই জিনিসটা এনে আরিয়ানের হাতে দেওয়ার পর আরিয়ান প্রথমে কবিরের পেটে একটা ঘুষি দেয়। তারপর যখন কবির ধরে চিৎকার করে ওঠে, তখনই ওর জিহ্বা বের করে ধরে, ছুরি দিয়ে কেটে দেয়। জিহ্বাটা কেটে দেওয়ার পর কবিরের চিৎকার তেমন ভাবে বাইরে বের হতে পারে না, শুধু ওর দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে।
যার হাত পা চারদিকে ছড়াছড়ি করছে। তোকে আমি এত কষ্টের মৃত্যু দিতাম না, কিন্তু তুই আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলেছিস, সেজন্য তোকে এইভাবে মারতে হচ্ছে আমাকে। বিশ্বাস কর, আমার হাতে সময় থাকলে তোর কলেজাটা বের করে মেপে দেখতাম আমি কত গ্রাম হয়েছে তোর কলেজাটা, যে আমার খাবারে হাত বসাচ্ছিলি। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমার কাছে সময় নেই, সেই জন্য আমাকে চলে যেতে হচ্ছে। তারপর পেছন থেকে গান বের করে সোজা 5টা বুলেট ওর মাথায় ঢুকিয়ে দেয়। স্তব্ধ হয়ে পড়ে কবিরের দেহটা, মাটিতে পড়ে থাকে। তারপর আরিয়ান যাওয়ার সময় রায়হানকে বলে যায়, রায়হান ওর দেহটা এমন জায়গায় ফেলবি যেন কুকুর শিয়াল ওর দেহটাকে ছিঁড়ে ফেলে খায়। ঠিক আছে ভাই, আপনার কথা মতোই সবকিছু করব। আরিয়ান এটা বলে চলে যায়। সেখান থেকে বাড়িতে যাওয়ার আগে দোকান থেকে আরিয়ার জন্য আইসক্রিম চকলেট এগুলো নিয়ে নেয়। আরিয়ার পছন্দের ফ্লেভারের আইসক্রিম চকলেটগুলো নিয়ে নেয়, যেগুলো আরিয়া খেতে পছন্দ করে। আরিয়ান বাড়িতে গিয়ে দেখে আরিয়া তার জন্য এখনো বসে বসে অপেক্ষা করছে। তোকে বলেছিলাম না বউ ঘুমিয়ে পড়ার জন্য, তারপরে তুই অবাধ্য হয়েছিস আমার কথার। ঘুম আসছিল না আপনাকে ছাড়া, সেজন্য বসেছিলাম আপনার অপেক্ষায়। বাহ, চালাকি অলরেডি শিখে গেছিস তাই না? তুই তো এখনই আমাকে বিক্রি করে দিতে পারবি বাজারে, বাকি জীবন তুই আমার মাথায় বসে কাঁঠাল ভাঙবি। নে, তোর জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে এসেছি, খেয়ে ঘুমিয়ে নে। আরিয়া ছটপট করে একটা আইসক্রিম খুলে অর্ধেকটা খেয়ে আরিয়ানকে সেখান থেকে এক কামড় খাইয়ে পুরোটা খেয়ে নেয়। তারপর ফ্রেশ হয়ে এসে আরিয়ানের বুকে শুয়ে বলে, আপনি জানেন কি করে এগুলো আমার পছন্দের ফ্লেভারের আইসক্রিম চকলেট? তোর অপছন্দ পছন্দ সবকিছুই আমার জানা আছে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার বর শুধু পুরুষ নয়, মহাপুরুষ। বউ ঘুমাও এখন। ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি তোমায়। হয়তো আপনার থেকে কম বাসি, কিন্তু আমার থেকে সর্বোচ্চ ভালোবাসি আপনাকে, নিজের থেকেও বেশি ভালোবাসি, সারা জীবন বেঁচে যাব। তারপর আরিয়ানের বুকে মাথা রেখে আরিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আরিয়া। আরিয়ান আরিয়াকে ছড়িয়ে ধরে সে নিজেও ঘুমিয়ে পড়ে। তো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।